আজকের ক্লাসটা আগে দেখি। আজকের ক্লাসটা মোটামুটি মজার কিছু টপিকগুলো একটু শিখি, এরপরে যার যেখানে প্রবলেম, কোথায় প্রবলেম হচ্ছে, কি হচ্ছে সব দেখব। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকে হচ্ছে ট্রান্সফর্ম কিভাবে করব, ট্রান্সফর্মে কি কি অপশন আছে সেই অপশন ডিটেলস শিখব। ট্রান্সফর্মের মধ্যে আমরা দুইটা অপশন শিখেছিলাম, একটা হচ্ছে আপনার বড় ছোট করা মানে স্কেলিং, আর একটা হচ্ছে রোটেট করা। দুইটা শিখেছিলাম, আরও কিছু অপশন আছে সেটা দেখব। আর হচ্ছে মডিফাই ডিটেলস, মডিফাই ইউজ করে কিভাবে একটা ছবি ব্যবহার করা হয় এটা দেখব। আমাদের মধ্যে এখনো কি কেউ আছেন যারা এখনো সফটওয়্যার ইনস্টল করতে পারেননি? সাজিদ, আপনার সফটওয়্যার ইনস্টল করা আছে? কি কি সফটওয়্যার লাগবে? আপাতত ফটোশপ। আপনি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী সফটওয়্যার ইনস্টল করে নেন, বাট চেষ্টা করবেন একটু আপডেট সফটওয়্যার ইনস্টল করার জন্য। 2017, 18, 19 আচ্ছা বা 20 যেটাই করেন। লো সফটওয়্যার CS6 পর্যন্ত নেওয়া যায়, CS6 এর নিচে চলে গেলে আসলে টাফ হয়ে যায়, অনেক কিছু শিখতে পারবেন না, কারণ অনেক আচ্ছা ফাংশন থাকবে না। CS6 এর নিচে যাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা ইনস্টল করে নেন। কোথা থেকে ইনস্টল করবেন? খুব সহজ একটা সাইট আছে, সুন্দর একটা সাইট, getintopc.com। এই সাইটটাতে চলে গেলে আপনি আপনার পছন্দের সব সফটওয়্যার এখানে পেয়ে যাবেন। এই যে এই সাইটটাতে আসলে আমি লিংক আপনাকে দিয়ে দিচ্ছি। আর এই চ্যাট লিস্টে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এবং প্রোফাইল পেজের লিংকটা দিয়ে দেন সাজিদ। এই যে এই চ্যাট লিস্ট এখানে এসে ওকে। আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিব Ctrl+N দিয়ে। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? ক্লাস 9। আমি 7/5 300 রেজুলেশনে একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। আচ্ছা, আপনাদের একটা প্রবলেম বলবো। মাঝে মাঝে দাঁড়ান, আমি এক কাজ করি, প্রবলেমটা আগে দেখি, এরপরে এখান থেকে আপনি যতই কালার চেঞ্জ করেন না কেন, যতই আপনি কালার চেঞ্জ করেন, কোনো কালার কি হবে না। এই যে দেখেন, চেঞ্জ হচ্ছে না। আপনি যতই ডিজাইন করেন, কোনো কিছুর কালার চেঞ্জ হবে না, কোনো কাজ করবে না। যতই আপনি কালার চেঞ্জ করেন না কেন, কালার পিক করেন, কোনো কাজ করছে না, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আছে। তো এই প্রবলেমটা হলে আমরা কি করব? এই প্রবলেমটা হলে দুইটা সলিউশন আছে। এক, আপনি যখন ডকুমেন্ট নিচ্ছেন একটু কেয়ারফুল থাকবেন যে ডকুমেন্ট নেওয়ার সময় কালার মোডটা কি আছে, কালার মোডটা যেন RGB থাকে। আমরা যখন ফটোশপে কাজ করব RGB কালার মোডে কাজ করব। কখন CMYK দেব? যদি এমন হয় যে আপনি ফটোশপে যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা প্রিন্টে যাবে, প্রিন্টে গেলে অবশ্যই CMYK মোড দিয়ে নেব, তার RGB এখান থেকে দিয়ে নেব। ভুলে আমরা অলরেডি ডকুমেন্ট নিয়ে ফেলেছি, সেক্ষেত্রে চলে যাব ইমেজ থেকে মোড, এখান থেকে এই যে RGB। যদি কালারে কখন এরকম প্রবলেম হয় যে আমি যেই কালারে দিচ্ছি কালারটা হচ্ছে না, শুধু সাদা কালো হচ্ছে, তাহলে ইমেজ থেকে মোড, সেখান থেকে RGB সিলেক্ট করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, কালার, এখন আপনি যে কোনো কালার অ্যাড করেন, এই যে অটোমেটিক্যালি কালার অ্যাড হবে। সো বি কেয়ারফুল, এটা যাতে একটু সাবধানে থাকে। আমরা যখন ডকুমেন্টস নেব অবশ্যই এখান থেকে RGBটা সিলেক্ট করে নেব। ক্লিয়ার? এটা হচ্ছে আজকে দুপুরের ব্যাচের একজনের প্রবলেম হয়েছিল, দ্যাটস ওয়াই আপনাদেরকে প্রবলেমটা শেয়ার করে বলতে পারছি। তো আমরা আজকে কি দেখব? ম্যাম, হ্যাঁ, প্রিন্ট বলতে কিরকম প্রিন্ট? ব্যানার ট্যানার নাকি যদি নর্মাল কাগজে ফ্লায়ার প্রিন্ট করেন সেক্ষেত্রে কি যেকোনো, সেম ওটাকে দিতে হবে নাকি ইয়াতে দিলে হবে? সেটা এখন হচ্ছে, যেটা দিয়ে রাখছি। এখন ধরেন আপনি আপনার বাসায় প্রিন্টার আছে,
এই প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছেন, এইটার ক্ষেত্রে না। প্রিন্টটা হচ্ছে আপনি বাসার প্রিন্টারও CMYK দিতে পারেন, RGB-তে কোনো প্রবলেম হবে না। বাট প্রিন্ট বলতে বলেছি প্রোডাকশনের প্রিন্ট, মানে প্রিন্ট হাউসে। জি ম্যাম, না ওই যে ম্যাম অনেক সময় ক্লাবের বিভিন্ন ফ্লায়ার ট্লায়ার বানায় না, ওটার জন্য বলছি। ওগুলো তো ম্যাম নোটিশ বোর্ডে টাঙায় দেয়, এরপর সাইজে কালার প্রিন্ট হ্যাঁ, করবে, ওটার জন্য বলছি। ওটা তো হোম প্রিন্ট করে আর কি, হোম প্রিন্ট করা বাসায়, মানে আপনার নিজস্ব প্রিন্টার। আর জি এটা জি হচ্ছে ম্যাম। প্রিন্ট মিডিয়াতে যাবে, দ্যাট মিনস যে ওখানে প্লেট সাজানো হয়। আপনারা মাঝে মাঝে এই হাউসগুলোতে, যদি ডিজাইন সেক্টরে থাকতে চান, মাঝে মাঝে এই হাউসগুলোতে গিয়ে একটু ঘুরে আসবেন। নীলক্ষেতে, নিউ মার্কেটে যাওয়া হয়, একটু ঘুরে নীলক্ষেতে চলে যান, যা ওখানে গিয়ে দেখেন ওরা কিভাবে কাজ করে, প্রিন্ট করছে, প্রিন্টের মেশিন কেমন, কালারটা ওরা কিভাবে সেট আপ করে। কারণ এই যে কালারগুলো CMYK 4টা প্লেট ইউজ করে, কতটা কালার হবে, কয় কালারের প্রিন্ট হবে, ম্যাট লেমিনেশন। অনেক সময় আমরা যখন ডিজাইন করি, যেমন বিজনেস কার্ড ডিজাইন, তো আমরা যখন ডিজাইন করি বা কার্ড হাতে নেই, তখন মাঝে মাঝে দেখবেন যে এই লেখাগুলা ধরলে বোঝা যায়, টাচ করলে বোঝা যায় একটু উঠে উঠে আছে, তাই না? মাঝে মাঝে বোঝা যায়। জি ম্যাম। আবার অনেক সময় দেখবেন কিছু কিছু শেপ আছে, যেমন এইটার মধ্যে এই যে এই শেপটা একটু উপরের দিকে উঠে আছে, মনে হচ্ছে না, বাট এখানে কিন্তু একটা 3D একটা ইফেক্ট হ্যাঁ 3D হচ্ছে। টাইপের করেছে, বাট রিয়েলি কি এটা আসলেই 3D না। এখানে হচ্ছে একটা স্পট ল্যামিনেশন ইউজ করবে, এটা টোটালি প্রিন্ট মিডিয়ার কাজ। ওরা যখন প্লেটগুলো সাজাবে, স্পট ল্যামিনেশন, ম্যাট ল্যামিনেশন। আবার কাগজটা কি হবে, এই যে কাগজটা ম্যাট লেমিনেশন দিলে একটু খড়খড়া টাইপের হবে। আবার কিছু কিছু কাগজ আছে, আমার কাছে নেই এখন, বাসায় নেই। আমার কাছে একটা প্রায় 1000 পেজের একটা ছিল, মানে কার্ডের, কাগজের, 100 গ্রাম, তারপরে 150 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, এরকম ম্যাট লেমিনেশন কিভাবে হবে, ম্যাট কাগজ, অনেকগুলো আর কি একটা ছিল, বাইন্ডিং করা। থাকলে দেখাতে পারতাম, যদি কখনো আমার বাসায় আসে আবার আমি দেখাবো আপনাদেরকে। তো কাগজগুলো হয় যে কাগজগুলো ধরে আপনি বুঝতে পারবেন এক একটা এক এক রকম স্মুথনেস, অনেক স্মুথ। আবার কিছু কাগজ আছে খুব পাতলা, কিছু কাগজ আছে একটু মোটা, 100-200 গ্রামের। একটা মিনিট, কে কিছু কিছু কাগজ আছে আপনি যখন টাচ করবেন ধরে দেখবেন, যেমন আমরা দোকানে গেলে ছোটবেলায় কি কি কাগজ ইউজ করতাম, নিউজ পেপার, তারপরে হচ্ছে হোয়াইট পেজ, দেখি দেখেন নাম, জি ম্যাম, হোয়াইট পেপার, হোয়াইট পেপার, অফসেট পেপার যেটা। আবার কর্ণফুলী হোয়াইট পেপার, আরো জানি কি কি থাকতো, যে কালারটা দেখে একটু অফ হোয়াইট কালার, সাদা কালার, এক একটা কাগজের এক এক রকম ডিফারেন্স ছিল না। এই জি মাঝে ম্যাম, মাঝে পাতলা মোটা হতো। পাতলা মোটা হতো, মাঝে মাঝে প্রেসে যাবেন, একটু ঘুরে আসবেন, দেখবেন। তো ওদের এগুলো হয় কি, যখন এই যে কাটিং করে, কাটিং মেশিন আলাদা থাকে ডিজাইনের জন্য, আবার প্রত্যেকটা প্রেসে একজন করে ডিজাইনার থাকে। যদিও ডিজাইনার বলতে তারা মোটামুটি আমাদের মতো সব এই সফটওয়্যারে সব কিছু না জানলেও যেগুলো প্রয়োজন সেগুলো জানে, যে কিভাবে কাটিং করতে হবে। আবার অনেক ভিতরে কিছু ইস্যু থাকে প্রিন্টিং এর জন্য। তো এটাই, যে আপনি যখন ডিজাইন করছেন আপনার কাছে মনে হবে যে এইটার উপর স্পট লেমিনেশন, বা দেখা যাচ্ছে যে ফোটা ফোটা, অথবা আপনার হাতে একটা কার্ড আছে, কার্ডটা দেখে আমাকে বললেন, আপু এই যে এখানে ছোট ছোট কেমন যেন বোল্ড বোল্ড হয়ে আছে, এটা কিভাবে করেছে। আপনার মানে আপনার আমার কাছে মনে হবে যে এই বোল্ডটা ও কিভাবে করলো, ডিজাইনটা কিভাবে করলো। আসলে বিষয়টা কিছুই না, আপনি হচ্ছে ডিজাইন করে দিবেন, আর্ট করে দিবেন, এই কাগজটা এটা বানিয়ে দিবেন। এই যে খোপ খোপ করা ঘরগুলো, যদি ক্লায়েন্ট বলে যে এগুলো একটু উঠে উঠে থাকবে, যাতে টাচ করলে বোঝা যায়, আমার লোগোটা যাতে কাগজটাতে ধরলে বোঝা যায়, এটাকে বলা হয় স্পট লেমিনেশন। এটা টোটালটাই প্রিন্টের কারিশমা। প্রিন্ট যারা করবে তাদেরকে এই কমান্ড দেওয়া হবে যে এইভাবে এইভাবে কাজ করবে, তারা সেই অনুযায়ী কাজ করবে। বাট এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, ওকে? থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমরা যেখানে আসছিলাম, তো আমি একটা ছবি নিয়ে আসি। আজকে আমাদের অনেক ছবি আনতে হবে। সাপোজ আমরা এখান থেকে একটা কিছু
ভালো একটা কিছু এইচডি কিছু একটা ছবি নিয়ে আসি। এইচডি আচ্ছা, আমি এই ছবিটাই নিই। হ্যাঁ, না এটা সেভ করার দরকার নেই, আমি জাস্ট এটা কপি করে নিয়ে আসি, কারণ সেভ করলে আবার আমাকে রেস্টিরাইজ করতে হবে। কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তো আমি একটা ছবি নিয়ে আসছি, ছবিটাকে কয়েকটা কপি করে রাখবো। এখানে কপি করার সূত্র কি ছিল? এই ইমেজটাকে কপি করতে চাই, এইখানটায় লেয়ারকে কপি করার সূত্র কি? কন্ট্রোল জে। গুড, কন্ট্রোল জে। আমি কয়েকটা কপি করে রেখে দিই, কারণ আমরা আজকে অনেকগুলো কাজ করব, তো এই জন্য কয়েকটা কপি করে রেখে দিই। সবার আই অন অফ করে দিই, জাস্ট একটা দিয়ে কাজ করি। তো আমি হচ্ছে যে সফটওয়্যারটা ইউজ করছি, এই সফটওয়্যারটাতে একটা সুবিধা, এই যেখানে অটো সিলেক্ট করা থাকে। অটো সিলেক্ট করলে হয় কি, আমি যেই লেয়ারটার মানে যে ছবিটার উপরে বা যে শেপটার উপরে ক্লিক করছি, অটোমেটিক্যালি সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর অনেকের হচ্ছে অটো সিলেক্ট না থাকলে তাকে একটু ম্যানুয়ালি কষ্ট করে সিলেক্ট করে নিতে হয় লেয়ার। তো আমি এই ছবিটাকে আজকে কি করতে চাই, ট্রান্সফর্মের যে পার্টগুলো আছে সবগুলো পার্ট আমরা দেখব। তো কন্ট্রোল টি ছিল ট্রান্সফর্মের শর্টকাট, কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে ট্রান্সফর্মের অপশনগুলো চলে আসে। বড় ছোট করার জন্য কি বলেছিলাম, যে আমি ইমেজটাকে বড় ছোট করতে চাই। সিসি সফটওয়্যার থেকে আপডেট সফটওয়্যার যারা ব্যবহার করছি তারা শুধু কি করব, ফটোশপে কর্নার অথবা মিডল যে কোনো পয়েন্ট ধরে টানলে বা ই করলে নিচের দিকে বাড়ালে বা উপরের দিকে কমালে ছোট হবে বড় হবে। আমার ক্লাসে একটা কন্ডিশন আছে, মিউট থাকবে সবাই। ফাতিমা কিছু বলবেন? ফাতিমা? না ম্যাম। ওকে, সবাই মিউট করেন, বিকজ আমার কথাই আমি রিপিট শুনতে পাচ্ছি। অ্যাটেন্ডেন্স এত কমে যাচ্ছে কেন? হ্যাঁ, অ্যাম্বুশও বলে মিনহাজ জাবেদিন। অ্যাম্বুশ, স্পট অ্যাম্বুশ আবার একটু তফাৎ আছে। স্পট ল্যামিনেশন যেটা বলছে এটা হচ্ছে টাচ করলে একদম হার্ড হবে, মানে বোঝা যাবে। আর অ্যাম্বুশ মানে হচ্ছে একটু ওই গ্লেজ করবে, গ্লোসি টাইপের। টাচ করলে কি মনে হবে, মিহি একটা, মানে আপনি যখন টাচ করবেন, টাচ করলে সফট, কোনো হার্ডনেস বোঝা যাবে না, সফট বাট একটু উঁচু নিচু মনে হবে। তো আমরা কি করব, যারা সিসি থেকে শুরু করে আপডেট সফটওয়্যার ইউজ করছি, মিডল অথবা কর্নার যে কোনো পয়েন্ট ধরে জাস্ট ছোট বড় করতে পারি। আর যারা সিসির নিচে মানে CS6 সফটওয়্যার ইউজ করছেন, অবশ্যই কর্নারে এই চারটা যে পয়েন্ট আছে, চারটা কর্নারে অল্টার এবং শিফট ধরে তারপরে হচ্ছে বড় ছোট করবেন, তা না হলে কিন্তু ছবি নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি কি করলেন, মিডল পয়েন্টে গিয়ে এইভাবে টানলেন, ছবিটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল না, রেজুলেশন নষ্ট হয়ে যাবে, আর দেখতেও ভালো লাগবে না, ছবিটাই নষ্ট হয়ে যাবে। তো এই যে আমরা ছোট বড় করছি, এইটাকে বলা হয় স্কেলিং করা বা স্কেল। আরেকটা শিখেছিলাম রোটেট করা, কি বলেছি, যে কোনো কর্নারে যাবেন এরকম অ্যারো চিহ্নটা চলে আসবে রাউন্ড, আপনি কি করতে পারবেন, রোটেট করতে পারবেন। এই দুইটাতে কারো কোনো কোশ্চেন? ইমেজ থেকে ছোট বড় করব কিভাবে? সরি বুঝিনি। সমান অনুপাতে ইমেজটাকে ছোট বড় কিভাবে করব? সমান অনুপাতে কি জি, সফটওয়্যার ম্যাম। ব্যবহার করছেন? সফটওয়্যার বলেন। CS6 CS6 কর্নারে চলে যান, অল্টার আর শিফট চেপে ধরেন, এরপরে মাউসে জি, ক্লিক ম্যাম। করে চেপে ধরে টানেন, দেখেন সমান অনুপাতে ওকে ম্যাম। ছোট বড় হবে। জি ম্যাম। হচ্ছে এবার? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছিল রোটেট। আজকে আমরা আরো কিছু পার্ট দেখব ট্রান্সফর্মের। সেটা কোথায় পাবো, ট্রান্সফর্ম করে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর এই যে সবগুলো অপশন চলে আসবে। কি করেছি,
কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, রাইট বাটনে ক্লিক, সবগুলো অপশন চলে আসছে। তো আমরা স্কেলিং পারি বা স্কেল করতে পারি, রোটেট করতে পারি। নতুন কি আসছে? স্কিউ। একটু জাস্ট বড় করে নিই ইমেজটাকে। রাইট বাটনে ক্লিক করে স্কিউ। স্কিউ কাকে বলছে? স্কিউ মানে হচ্ছে, বা স্কিউ যেভাবে উচ্চারণ করি না কেন, এর মানে হচ্ছে যে ছবিটাকে আপনি মডিফাই করবেন এমনভাবে, ধরেন একটা বিলবোর্ডে বসাবেন, অথবা একটা টিভি আছে, টিভির উপরে ছবিটাকে বসাবেন। এই যে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখি, অ্যাডের মধ্যেও কি সব জায়গায় তো গ্রাফিক্সের ছোঁয়া আছে। এই ইমেজটাকে টিভির মধ্যে বসাতে হবে, অথবা ধরেন কোনো একটা ব্যানার আছে, ব্যানারের মধ্যে বসাতে হবে, বা আপনি এমন একটা ডিজাইন করেছেন, সেটা ওয়েব ব্যানার হতে পারে, পোস্টার ডিজাইন হতে পারে, কোনো একটা ডিজাইন করেছেন, এইটাকে একটা স্ট্যান্ডার্ডে ডেমো হিসেবে আপনাকে দেখাতে হবে। তো এই কাজগুলো করার জন্য আসলে এই ট্রান্সফর্মটা খুবই ইম্পর্ট্যান্ট। স্কিউ কিভাবে করে? আমি স্কিউটা সিলেক্ট করলাম। স্কিউটাতে হচ্ছে এই যে চারপাশে যে চারটা কর্নার দেখতে পাচ্ছেন, এই কর্নারগুলো, এই যে মিডল পয়েন্ট, এই সবগুলো ইউজ করা হয়। আপনি যখন কর্নারে যাবেন, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রত্যেকটা পয়েন্টকে আপনি কি করাতে পারবেন? মুভ করাতে পারবেন। এই প্রত্যেকটা পয়েন্টকে কি করাতে পারছেন? মুভ করাতে পারছেন। আর আরেকটা হচ্ছে, এই যে মিডল পয়েন্ট দেখেন, মিডল পয়েন্টের কাছাকাছি আসার সাথে সাথে, এখন কিন্তু নেই, এখন মাউসের চিহ্ন, যখনই মিডল পয়েন্টের কাছে চলে আসছেন, দেখেন এই অ্যারো চিহ্নের সাথে আরেকটা অ্যারো চিহ্ন আসছে আপ ডাউনের, রাইট? আবার যখন এই উপরেটার কাছাকাছি যাচ্ছেন, দেখেন এখন আসছে কি, রো বরাবর পাশাপাশি, এইটাতে আপ ডাউনের, এই যে আপ ডাউনের অ্যারো চিহ্ন, রো বরাবর অ্যারো চিহ্ন। এর মানে হচ্ছে আপনি এই পয়েন্টগুলো ক্লিক করে মুভ করাতে পারবেন। এই পয়েন্টটাকে ক্লিক করে কি করাতে পারবেন? মুভ করাতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এই পয়েন্টগুলো ক্লিক করে প্রত্যেকটা এডস, মানে এই পয়েন্টটা যেই এডজে আছে, ইডিজিই, এডস মানে কি শাখা বলে, বা জ্যামিতিতে আমরা কি যেন শিখে আসছিলাম, রেখার যে পার্ট, মানে চারটা ভুজ, চতুর্ভুজ কখন হয়? চারটা ভুজ যখন একসাথে একত্রিত হয় তখনই তো চতুর্ভুজ। এই এক একটা ভুজকে আমরা এডস বলছি। এই যখন যেই পয়েন্টে ক্লিক করবেন, ওই এডসটা তখন মুভ করবে। তার বিপরীত এডস কি থাকবে? স্টিল থাকবে, মানে নড়বে না, স্টিল হয়ে থাকবে। আমি যদি এখানে আসি, যখন এটাকে মুভ করাবো, এই পার্টটা নড়বে, আর এরা হচ্ছে একে সাপোর্ট দিবে, এই পার্টটা কি থাকবে? স্টিল থাকবে। তো এই যে দেখেন কি কারণে কপি করে রেখেছিলাম, এখন বুঝতে পারবেন। একবার কাজ করব, একবার ডিলিট করব, বুঝতে পারবেন। আমরা একটা কাজ করি, এখানে চলে যাই। আচ্ছা, কারো কি ক্লাসে জয়েন করতে প্রবলেম হচ্ছে? দেখেন তো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কেউ নক দেয় কিনা, ক্লাসে জয়েন হতে পারছি না, আগডুম বাগডুম, অনেকেই অনেক বলতে পারে অনেক কিছু। কে এক মিন কে আজ কি ক্লাস হচ্ছে, এর একটা অ্যান্সার দেন। মিসির আলী, আমি একটা বিলবোর্ড নিয়ে আসি। বিলবোর্ড ইমেজ, একটা বিলবোর্ডের ছবি নিয়ে আসি আমরা। চল, কোন ছবিটা নেব বলেন তো? একটু অ্যাঙ্গেল টাইপের নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে এটা অ্যাঙ্গেল টাইপের আছে। সেভ করে রাখি। ইমেজটাকে নিয়ে আসি আমাদের ফটোশপে, ইমেজটাকে নিয়ে আসি, এন্টার। আমি আমার ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে এখানে নিয়ে আসলাম। আমরা কি চাচ্ছি? এই যে ইমেজটা, মনে করেন আমরা ধরে নিলাম এই ছবিটা আমি বানিয়েছি,
এটা আমার কোনো একটা ব্যানার বা কোনো একটা লং ব্যানার হতে পারে, অথবা ধরেন ব্যাকড্রপ হতে পারে, একটা ডিজাইন আমি করলাম, এটাকে আমি এই বিলবোর্ডটাতে বসাতে চাচ্ছি, মক আপ করতে চাচ্ছি। ম্যাডাম ছবিটা কিভাবে নিয়ে আসলেন এখানে? কোন ছবিটা? এই যে ট্রি গাছের যে ছবিটা। এটা তো আমি গুগল থেকে জাস্ট কপি করে নিয়ে আসছি, এখান থেকে কপি এটা সরাসরি আপনি কপি করে নিয়ে আসতে পারেন, অথবা এই যে বিলবোর্ডের ইমেজটা কি করেছি, সেভ করেছি, সেভ করার পরে ড্র্যাগ করে নিয়ে আসছি, এইভাবে করতে পারেন। আপনি অনেকভাবে ছবি নিয়ে আসতে পারবেন, ডিপেন্ড অন ইউ আপনি কিভাবে আনবেন। অথবা ফাইল থেকে প্লেস করে আপনার ইমেজ যদি ডেস্কটপে থাকে সেখান থেকে নিয়ে আসতে পারবেন। না, এখানে ওই যে বিলবোর্ডের সাথে আপনার এই যে আচ্ছা, ট্রি ছবিটা কিভাবে আসলো? মানে বিলবোর্ডের উপরে কিভাবে ছবিটা আসলো সেটা বলছেন? জি ম্যাডাম। আচ্ছা, বিলবোর্ডের উপরে ছবিটা আসছে, এই ছবিটা নিচে ছিল। হ্যাঁ, বিলবোর্ডটা আমি যখন আসলাম নিচে ছিল, আমি ছবিটাকে জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরে এই বিলবোর্ডের লেয়ারের উপরে এই যে দেখেন, এখন ছাড়া যাবে না, যখনই দুইটা দাগ চলে আসছে ছেড়ে দিয়েছি, উপরে চলে আসছে। জি ম্যাডাম, মার্জিন আসলো। আচ্ছা, আমাকে একটু সময় দেন, অনেকে ক্লাসে জয়েন করতে পারছে না, হয়তো আমারও নেটের প্রবলেম হতে পারে, আমি একটু রিফ্রেশ করে আসি। তো আমরা কি চাচ্ছিলাম, এই ছবিটাকে বিলবোর্ডের মধ্যে বসাতে চাচ্ছি। তাহলে ফার্স্ট আমি কি করব, ছবিটাকে পারফেক্ট ভাবে তো আর বিলবোর্ডে বসাতে পারবো না, কারণ বিলবোর্ডটা কি অবস্থায় আছে, একটু বাঁকানো অবস্থায় আছে, আর আমার ইমেজটা কি একদম স্ট্রেট। সো আমি ইমেজটাকে মোটামুটি যতটুকু, যে কোনো একটা পাশে, হয় এই পাশে নয়তো এই পাশে, ডান পাশে, যে কোনো একটা পাশে মোটামুটি ম্যাচ করে এরকম একটু কাছাকাছি নিয়ে যাব। ওকে, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটনে ক্লিক করে স্কিউতে ক্লিক করব। করার পর এখন আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কাজ করব। আপনারা চেষ্টা করবেন একটু জুম করে কাজ করার জন্য, জুম করে কাজ করলে কি হবে, আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন ঠিক মতো হচ্ছে না, বসাতে পারছি না। প্রবলেম কেন হচ্ছে, কারণ এই প্রত্যেকটা পয়েন্ট তখনই মুভ করবে যখন আপনি পয়েন্টগুলোকে যত বেশি ক্লিক করবেন তত বেশি তারা অ্যাক্টিভ হবে। প্রত্যেকটা পয়েন্ট কি, যত বেশি ক্লিক করবেন তত বেশি অ্যাক্টিভ থাকবে, যত ক্লিক করে করে কাজ করবেন। ফটোশপের সূত্র একটাই, বা ফটোশপ কন্ট্রোলে থাকে তখনই, যত বেশি আপনি একে নিয়ে অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার কাজ করবে। সেম আমি এই পয়েন্টটাতে চলে যাই, একে সিলেক্ট করি, নিয়ে যাই, আমরা একদম মুখে মুখে না, জাস্ট একটু বাহির দিকে রাখবো, যে বোঝানোর জন্য এখানে একটা বিলবোর্ড বসানো হয়েছে। আর এটাকে, এই পয়েন্টটাকে স্থির করে দেবো এখানে। জি, না না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। কি সফটওয়্যার ব্যবহার করছেন, CS6? তাহলে অল্টার ধরে স্ক্রল উপরের দিকে ঘোরান, জুম হবে, আর নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। আরেকটা আছে কন্ট্রোল ধরে প্লাস, বাট আমি কন্ট্রোল ধরে প্লাসে ক্লিক করি না, কারণ আমার ডান হাত বাম হাত দুইটাই কিবোর্ডে চলে আসে। আমি কিবোর্ড বাম হাত দিয়ে কন্ট্রোল করি, আর ডান হাতে মাউস থাকে, অল্টার চেপে ধরি, মাউস স্ক্রল করি, বড় ছোট হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? স্কিউ করে কিভাবে বসালাম, বুঝতে পেরেছি? এখন আমরা বিলবোর্ড না এনে ধরেন একটা টিভি নিয়ে আসি। এবার একটা টিভি নিয়ে আসবো।
অ্যাঙ্গেল টাইপের টিভি আনবো। এই টাইপের। আপনাদের কাছে মনে হবে একটা ছবি নিয়ে নিলেই তো হয়, বাট যখন নিজেরা কাজ করবেন তখন বুঝবেন যে পারফেক্ট ছবি নিতে না পারলে কতটা কষ্ট লাগে। এবং ডিজাইনারদের এইটাই একটা প্রবলেম, পারফেক্ট ইমেজ পাওয়া যায় না, মন মতো আর কি যেটা বলে। সেভ করি এটাকে। কেউ যদি ক্লাসে জয়েন করতে না পারে আমাকে জাস্ট ঠিক আছে আবেদিন, আপনি কাজ করেন, আপনি বিলবোর্ডের কাজটা স্কিউ দিয়েও করেন, বাট আমার মনে হয় একটু দেখে নিলে আগে মন দিয়ে তারপর হতো। আপনি কাজ করেন, আমরা আছি আপনার সাথে। আমি টিভিটাকে নিয়ে আসি। সেম আমি হচ্ছে এই যে আমার এখানে যে ইমেজটা ছিল এই ইমেজটাকে উপরে নিয়ে যাই, কন্ট্রোল টি একটু বড় করি, পারফেক্টভাবে বসানোর চেষ্টা করব, বাট মনে হয় না পারফেক্টভাবে বসবে, কারণ স্কিউ করতে হবে। তো এটা কি হলো, এখন ঠিক আছে। কন্ট্রোল টি আমি জাস্ট এখান থেকে আর একটু ছোট করব, হালকা ছোট করব, কারণ এই যে ম্যাচ করে গেছে। একটু ছোট করে নেব আমরা এটাকে, আর একটু বামে নিয়ে আসব। ওকে, তো রাইট বাটনে ক্লিক করে আমরা কি করেছিলাম এতক্ষণ, স্কিউ। রাইট বাটনে ক্লিক করে স্কিউতে ক্লিক করব। ঠিক টিভিটাতে বসাতে চাচ্ছি, স্কিউতে আমরা কি জানি যে যে কোনো পয়েন্ট ধরে আমরা এটাকে কি করতে পারি, মুভ করাতে পারি, যে কোনো পয়েন্ট ধরে মুভ করাতে পারি, এইভাবে এইভাবে। বাট আমার তো এখন এই পর্যন্ত আনতে হবে, আবার সেম পজিশন আমি এইভাবে কিন্তু মুভ করাতে পারতাম, বাট আমার এখন আর কি এটা প্রয়োজন নেই। এই পয়েন্টটাতে সিলেক্ট করলাম, নিয়ে যাই ডানে একটু হালকা, আবার এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিয়ে আসি বামে একটু হালকা। এখানে মনে হয় একটু জুম করে নিলে কাজটা ভালো হবে। আমি এনে ম্যাচ করে দিলাম। এই পয়েন্টটা তো একটু কাজ করা বাকি আছে, এটাকে এনে জাস্ট একটু হালকা ম্যাচ করে দিলাম। সো কি ব্যাপার, আমার ইন্টারনেট কেন প্রবলেম করে? তো এর আগে কি ছিল টিভিটা, এইটা ছিল, আমরা পরবর্তীতে এই ছবিটা বসালাম কি করে, স্কিউ করে। স্কিউতে কারো কোনো প্রবলেম? নো ম্যাম। তাহলে এগুলো সব মিনিমাইজ। আমরা এখন এই টুলসটা নিয়ে আবার কাজ করব। আমি একটু বড় করে ফেলবো আবার ছবিটাকে। এবার আমরা রাইট বাটনে ক্লিক করে স্কিউর পরে কি আছে, ডিস্টর্ট, অনেকে ডিসঅর্টও বলে। ডিস্টর্টটা কি, এই যে স্কিউ দেখতে পাচ্ছেন, স্কিউ আর ডিস্টর্ট হচ্ছে সহজাত ভাই ভাই, মানে দুইজনই ভাই ভাই।
একই মায়ের পেটের ভাই, তাদের ধর্ম এক, চেহারাটা ভিন্ন। তাদের ধর্ম এক, কাজও করছে এক, চেহারাটা ভিন্ন, আর কাজটা একটু জাস্ট একটু ডিফারেন্স, 19 আর 20 ধরা যায় না, বাট দুইজনের কাজ কিন্তু একই রকম। কেমন? ডিজিটটা সিলেক্ট করি, ফার্স্ট স্কিউটা দেখেন। স্কিউতে কি ছিল, যে এই পয়েন্টগুলো ধরে আপনি কাজ করতে পারছেন, আর এই পয়েন্টে আসার সাথে সাথে কি হচ্ছে, একটা অ্যারো চিহ্ন আসছে, মানে এটাকে মুভ করাতে পারছেন। স্কিউতে ছিল এটা, রাইট বাটনে ক্লিক করে আমি ডিস্টর্টটা করব। ডিস্টর্টটাতেও সেম আপনি এই পয়েন্টগুলো নিয়ে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এবং এই পয়েন্টে আসার পরে যে দেখেন তাদের ভিন্নতা কোথায়, ভিন্নতা হচ্ছে আমি যখন মিডল পয়েন্টে আসছি, মিডল পয়েন্ট ধরে কিন্তু সেম কাজ হচ্ছে, বাট ডিস্টর্টে এইখানে মিডল পয়েন্টে আসার পর কোনো চিহ্ন শো করছে না। যখন আপনি ক্লিক করে মাউস ক্লিক করে চেপে ধরেছেন, এখন মুভ করাচ্ছেন, মুভ করানোর সময় সে চিহ্নটা শো করছে। ডিফারেন্সটা বুঝতে পেরেছি? সেম স্কিউর মতো কাজ করছে, শুধুমাত্র এই যে মিডল পয়েন্টগুলোতে আসলে কোনো চিহ্ন নেই, বাট যখন আপনি কাজ করবেন তখন সে তার চিহ্নটা শো করবে। দেখেন দুইটার কাজ করে একদম সেম কাজ, সেম, কোনো প্রবলেম পাবেন না, একই রকম। একই রকম দেখেন। হ্যাঁ মিনহাজ, ঠিক আছে। শেয়ার করেন ইরফান। ইরফান তো আমরা আবার এটাকে কি করব, ডিস্টর্ট করব। জাস্ট হচ্ছে এই টিভিটাতে আবার বসাবো, এটা না সরি, এই টিভিটাতে বসাতে চাই। ছবিটাকে নিয়ে যাই একদম উপরে, কন্ট্রোল টি, একটু ছোট করে দেব, এই পয়েন্টটাতে বসাবো, চেষ্টা করব। আচ্ছা, রাইট বাটনে ক্লিক করে ডিস্টর্ট, এরপর আমি একটু বুদ্ধি ইউজ করব, বা এটাকে কি বলে, জাস্ট এইভাবে একটু শর্ট টেকনিক আর কি। দুটাকে একদম সমান করে দিয়ে দেব, দেওয়ার পরে সেম পজিশন, এটাকে নিয়ে আসব ডানে, এটাকে নিয়ে আসব একদম বাম। তো এখন বলেন, আপনি যে স্কিউ করলেন এবং ডিস্টর্ট করলেন, কোনটার মধ্যে পার্থক্য পেয়েছেন? দুইটা কি সেম ছিল না? জাস্ট হচ্ছে ওই যে বললাম দুইজনই সহজাত ভাই ভাই। হ্যাঁ, শুধুমাত্র একটু চেহারাটা ভিন্ন, কাজ কিন্তু একই, একটু চেহারাটা ভিন্ন। আচ্ছা, আমরা এখন আবার একটা নতুন জিনিস দেখব। এইটা আবার খুব মজার একটা টপিক, এই টপিকটা মজার আছে। একটু ইমেজটা বড় করে নিই। ম্যাম জি ম্যাম এই কাজগুলো মানে কোথায় ইউজ ইউজ করা হবে। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে মকআপ করার জন্য
ইউজ করবেন আপনারা বেশি, আর সবচেয়ে বেশি ইউজ করবেন রিয়েল ফিল্ডে বা রিয়েল লাইফে কাজ করার জন্য। রিয়েল লাইফ বলতে সাপোজ আপনি কোনো একটা ম্যানেজমেন্ট ফার্মে আছেন, তার ডিজাইন সেক্টরে আছেন, কোনো একটা ইভেন্ট হবে, সেটা ধরেন চিনমৈত্রী সম্মেলনে একটা ইভেন্ট হবে, অথবা কোনো একটা বড় ফাংশন হবে যেখানে যে দেখাচ্ছি কিছুদিন আগে যে চিনমৈত্রীতে কি একটা মেলা হয়ে গেল না, মোবাইল প্রযুক্তি কি মেলা যেন ছিল, নামটা কি ছিল? না না, দারাজের না, চিনমৈত্রী সম্মেলনে এই যে রোবোটিক্স মানে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে বিভিন্ন যে ইউসিসি, তারপর রায়ান্স, তারপরে গিগাবাইট, সবাই যে আসলো। আরে কম্পিউটার অ্যাক্সেসরিজ সব কিছু নিয়ে যে একটা হলো, মেলা হলো। আচ্ছা ওটা বাদ দেন, আমি দেখাচ্ছি। আমার এখানে হয়তো বা কিছু কাজ আছে। হচ্ছে আপনার লোগোটা বসবে, এখানে একটা টেবিল থাকবে, এখানে আপনার লোগো, ব্র্যান্ডিং আর কি, ব্র্যান্ডিং এর জিনিস। আপনি ব্র্যান্ডিং কোনো কোম্পানির সাথে থাকলে এই রিলেটেড কাজ করবেন। যখন কাজটা আপনি পেয়ে যাবেন বা আপনার কোম্পানি পেয়ে যাবে, তখন কি আবার আপনার কাজ শুরু হবে কি, এইবার রিয়েল ডিজাইন করো, যে এখানের জন্য একটা ব্যানার ডিজাইন করো, পিছনে 1 2 3 4 5টা ব্যানার হবে, ডিজাইন করো। ওদের লোগো তো ডিজাইন করার প্রয়োজন নেই। তারপরে এগুলো তো একদম ইজি, জাস্ট একটা শেপ নেবেন, তার মধ্যে বসিয়ে দিবেন, এরকম টাইপের। আর রিয়েল প্রজেক্টে যেটা বললাম আর কিছু আছে, দাঁড়ান দেখাই। এই যে পেয়েছি। ও এটা তো নেই, এটা হচ্ছে বসিয়ে তারপর দেখানো হয়েছিল যে ওদের ব্যানারগুলো, এটা শুধু ব্যানার ডিজাইন করা। আচ্ছা ধরেন যে এই যে কিছুটা হয়তো বা দেখাতে পারবো, এগুলো হচ্ছে সব ডেমো 3D তে বানানো। এখানে যে 3D Max ডট ম্যাক্স মানে হচ্ছে 3D Max এর ডিজাইনগুলো করা ছিল, তো এগুলো হচ্ছে আমাদেরকে করতে হয়েছে প্রত্যেকটা ডেমো করে, যে ডেমো হবে এরকম টাইপের, জাস্ট ডেমো করা, যে একটা স্টেজ হবে, এখানে আপনার ডিটেলসগুলো থাকবে, এখানে আপনার কোম্পানির নাম, ব্র্যান্ডিং থাকবে, এগুলো সব ডেমো করা। তো আপনি পরবর্তীতে কি করবেন, এই যে যে ব্যাকড্রপগুলা বা এখানে একটা ব্যানার বসবে, ছবি এনে জাস্ট এখানে স্কিউ করে, র্যাপ করে, ডিজল্ট করে বসিয়ে দিবেন। তো এইখানে যখন এই পয়েন্টটা বসাতে যাবেন, একটা ছবি বসাতে যাবেন, তখন আপনার কি প্রয়োজন হবে, ডিস্টর্ট করতে হবে অথবা স্কিউ করতে হবে। আবার আপনি যদি এইখানে একটা ব্যানার বসাতে যান, যে এখানে একটা লং বা এইভাবে একটা বড় ব্যানার হবে, পিছনে একটা টিভিতে যদি স্ক্রিনে কিছু দিতে চান, এইভাবে যদি কোনো একটা ব্যানার বসাতে যান, তাহলে তো আপনার এই ডিজাইনটা প্রয়োজন হবে, তাই না? আর রিয়েল টাইম প্রজেক্ট বলতে বোঝানো হয়েছে, এই যে দেখেন, মনে হয় পেয়েছি, রিয়েল টাইম প্রজেক্ট হচ্ছে আপনাকে এরকম ইমেজ তুলে দিবে, ইমেজ দিবে, যে যেই ইমেজগুলোর সাথে আপনাকে কি করতে হবে, এই যে ব্যানার বসাতে হবে, যে এই রোডের সামনে, এটা কিন্তু এই যে চিনমৈত্রী সম্মেলনের যে নতুন রাস্তা হয়েছে, এই রাস্তা যেখানে একটা ব্যানার হবে, এইভাবে আসবেন, এরকম ব্যানার পাবেন, যে রাস্তায় যেতে এরকম ব্যানার বসবে, 2 রাস্তার মোড় গেছে, যেখানে এখানে ব্যানার বসবে, দেখানো ক্লিয়ার বিষয়টা? আরো দেখাতে পারবো, কারণ এই পিসিটাতে আমার কাজ খুবই কম। আমার পিসিতে আছে, অফিসের পিসিতে আসলে কিছু রাখি না। আমি এই প্রজেক্টগুলো মানে ফাইনাল মানে রূপ দিয়েছি কোনো সময়, আগে সবগুলো দেখালেন, এটা কোন কাজ লিখেছি আপনার, যে এরকম সব করছে না? হ্যাঁ অবশ্যই, কেন নয়। অনেক সুন্দর ছিল, ফার্স্টে যেটা দেখলেন এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে, আচ্ছা এরপরে পরবর্তীতে, এখন তো ইভেন্ট ফার্ম একদমই মানে করোনার জন্য বন্ধই। যেমন এই যে লায়ন্সের একটা বিরাট বড় একটা প্রোগ্রাম ছিল মার্চ মাসের 28 তারিখে, বাট করোনার জন্য যে বন্ধ হয়ে গেল, তো হলো না। হ্যাঁ আচ্ছা যাই হোক, যদি এরকম কখনো হয় আপনাদেরকে ইনভাইট করব, আসেন, তখন দেখবেন একদম রিয়েল। যেমন আমার এটা হচ্ছে একটু, আমরা কি করব, পার্সপেক্টিভ করব। পার্সপেক্টিভটা কি,
রাইট বাটনে ক্লিক করে আপনি যখন পার্সপেক্টিভ করছেন, পার্সপেক্টিভের কাজ হচ্ছে আমরা স্কিউ এবং ডিস্টর্টে কি দেখলাম যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে পারছেন, এই পয়েন্ট অথবা এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে পারছেন। বাট পার্সপেক্টিভে এটা পারবেন না। পার্সপেক্টিভ কি রুলস ফলো করে, আপনি যখন যেই পয়েন্টটাকে সিলেক্ট করবেন, খেয়াল করেন, যখন যেই পয়েন্টটাকে সিলেক্ট করবেন এবং ওই পয়েন্টটাকে মুভ করাবেন, সে মানে বিষয়টা হচ্ছে এরকম, এখানে কয়টা পয়েন্ট আছে, 1 2 3 4টা, মিডল পয়েন্টও আছে। মিডল পয়েন্ট সেম ডিসর্ট আর পার্সপেক্টিভের মতোই, সরি স্কিউয়ের মতো, এটা নিয়ে পরে কথা বলবো, আগে কর্নারগুলো নিয়ে কথা বলি। যে 4টা কর্নারের মধ্যে আপনি যখন যেই কর্নারকে সিলেক্ট করবেন এবং মুভ করাবেন, যেই দিকে মুভ করাবেন সে তার সমান্তরালে যে পয়েন্টটা আছে তাকে সিলেক্ট করে একসাথে মুভ করবে। কিভাবে? আমরা স্কিউ এবং ডিসর্টে দেখেছিলাম যে এই পয়েন্টগুলো নিয়ে যখন মুভ করাচ্ছি তখন এই এজটা অ্যাক্টিভ থাকছে, এই দুইজন সাপোর্ট দিচ্ছে, আর এটা কি স্টিল অবস্থায় আছে। সেম পজিশনে যখন ওকে মুভ করাচ্ছি তখন এই যে উপরের যেই বাহুটা বা এজ আছে ও মুভ করছে, এই পাশের দুইজন সাপোর্ট দিচ্ছে, নিচেরটা কি স্টিল অবস্থায় আছে। পার্সপেক্টিভে হচ্ছে আপনি যখন এই পয়েন্টটা ধরে সিলেক্ট করবেন, এইটা ধরেন আমি এটা নিয়ে কাজ করব, ওকে যখন মুভ করাবেন দুইভাবে মুভ করাতে পারবেন, 1 রো বরাবর, 2 কলাম বরাবর। যখন আপনি ওকে রো বরাবর মুভ করাবেন, রো বরাবর ওর বিপরীতে যে থাকবে সে তাকে অটোমেটিক্যালি কি করবে, মুভ করাবে। এই যে দেখেন ওকে মুভ করাচ্ছে এবং স্টিল অবস্থায় আছে, এটা দুইজন সাপোর্ট দিচ্ছে। যদি আপনি ওকে কলাম বরাবর মুভ করান তাহলে কলাম বরাবর যে ওর সাথে আছে তাকে মুভ করাবে, বাকি সবাই কি দুইজন সাপোর্ট দিবে, একজন স্টিল অবস্থায় থাকবে। এডজে আসি, এডজে আসলে 3টা টুলসই বা 3টা অপশনই সেম কাজ করবে, স্কিউ, ডিস্টর্ট আর কি পার্সপেক্টিভ, সেম কাজ করে, সেম কাজ। এইটা এখানে কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে এই যে এই পয়েন্টে আসলে পার্সপেক্টিভে কি করবে, অটোমেটিক্যালি দুইটা একসাথে কাজ করবে। একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলেই বুঝে যাব। দেখেন কপি করে রেখেছিলাম কতগুলা, অলরেডি শেষ, আরো কয়েকটা কপি করি। কন্ট্রোল টি একটু বড় করি। সেম আমি হচ্ছে এটাকে রাখি, পেছনে টিভিটা অন করে দেই, টিভিটাকে নিয়ে আসি এটার নিচে, ইমেজটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি একটু হালকা ছোট করে দেই, বসাই। তো এখন আমি এটাকে কি করব, চাচ্ছি যে এই পয়েন্টটা ম্যাচ করুক, রাইট বাটনে ক্লিক করে পার্সপেক্টিভ সিলেক্ট করেন, আমি এই পয়েন্টটা ধরে টানবো, একদম ম্যাচ করে বসে যাবে। এই যে অ্যারো চিহ্ন দিয়ে একটু ডানে নিয়ে আসি, ওকে ম্যাচ করে গেছে, এই পয়েন্টটাও দেখেন ম্যাচ করে গেছে, ওকে। আর এখন হচ্ছে এই পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে। তো এই পয়েন্টটা নিয়ে এইটাকে যদি আমি একটু নিচের দিকে নামাই তাহলে ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি কি করব, অ্যাঙ্গেল করে একটু নিচের দিকে নামাবো, আর একটু নিচের দিকে নামবে। এই পয়েন্টটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেব, কন্ট্রোল জেড, সরি। এই পয়েন্টটাকে তখন কি করব, যেভাবে বাড়াতে গেলে প্রবলেম ফেস করছি, রাইট বাটনে ক্লিক করে এখন আমরা একটু স্কিউ করে নেব, ওকে। শুধু যে স্কিউ করব, স্কিউ সিলেক্ট করে স্কিউ করব তা না, আপনার একটা ইমেজের মধ্যে স্কিউ প্রয়োজন হতে পারে, একটা ইমেজের মধ্যেই 3টাই একসাথে কাজ করতে হতে পারে, অথবা 4টা ফাংশনই কাজে লাগতে পারে। আচ্ছা, এখন আমরা রাইট বাটনে ক্লিক করে পার্সপেক্টিভ সিলেক্ট করব, জাস্ট একটু কর্নারটা কি করব, বাড়িয়ে দেব। ছোট করে দেই। সো এটা হচ্ছে পার্সপেক্টিভ, এটা ছিল ডিস্টর্ট, এটা ছিল স্কিউ।
তিনটেই আমরা একই ডিজাইনের মধ্যে বসিয়েছি। এটা ছিল স্কিউ, এটা ছিল স্কিউ এই ডিস্টর্ট, আর এটা হচ্ছে পার্সপেক্টিভে। তো তিনজনই সেম কাজ করেছে, বাট একটু জাস্ট ডিফারেন্ট ভাবে। মানে যার যেটা সুবিধা হয় সেভাবেই হ্যাঁ, করব। এখন আপনি যখন কাজ করবেন, হয় মাঝে মাঝে পার্সপেক্টিভ দিয়ে কাজ করতে হবে, নয়তো ডিস্টর্ট দিয়ে কাজ করতে হবে, বাট তিনটেরই মিক্সচার হতে পারে, নাও হতে পারে। আপনি যেভাবে কাজ করে ফিল করবেন যে এই জিনিসটা ইউজ করলে আমার তাড়াতাড়ি বা সহজে হয়ে যাচ্ছে, আপনি সেভাবেই ডিজাইন করবেন। এখন যে পার্টটা দেখব খুব ইম্পর্টেন্ট। পার্টটা হচ্ছে, আবার আপনি শুধু যে রিয়েল লাইফে তা না, মকআপের জন্য কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন। আপনি আপনার ক্লায়েন্টকে একটা ডিজাইন করেছেন, সাপোজ সেটা ইনভেলপ ডিজাইন, মনের মতো মকআপ খুঁজে পাচ্ছেন না, গুগল সার্চ করে টোরে কোনো মকআপ খুঁজে পাচ্ছেন না, বলেন দূর মকআপ প্রয়োজনে আমি নিজেই করব। নিজে মকআপ করতে গেলে এই যে তখন এই জিনিসগুলো প্রয়োজন হবে, শ্যাডো দেওয়া, মকআপ করা সব। মকআপ হচ্ছে সৌন্দর্য। আপনি যে ডিজাইনটা করছেন, আপনি যখন বাসায় থাকছেন তখন যে ড্রেস পরেন, আমরা বাসার বাইরে গেলে কি সেম ড্রেস পরে বের হই? সামনের দোকানে গেলেও কি করি, যে ড্রেসটা একটু চেঞ্জ করে যাই, তাই না? বা কোথাও বেড়াতে যাচ্ছি একটু সাজুগুজু করি। সেম অ্যাজ মকআপ হচ্ছে এইটা, যে আপনি একটা ডিজাইন করেছেন, ডিজাইনটা যদি মকআপ ছাড়া ক্লায়েন্টকে দেন, এখনো কি ক্লাসে জয়েন করতে প্রবলেম হচ্ছে সবার? যে আপনি যদি মকআপ ছাড়া ক্লায়েন্টকে কোনো ডিজাইন জমা দেন, দাঁড়ান দেখাই, দাঁড়ান লোগো ডিজাইন লিখি। সিঙ্গেল ডিজাইন আছে নাকি দেখি তো। এই যে এটাও ওয়ান কাইন্ড অফ মকআপ, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। এই লোগোটাকে যখন আপনি কোনো, এই যে এখানে যে বসিয়েছে, পিছনে একটা কি অন্যরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে লোগোটাকে বসালো, এবং একটু শ্যাডো শ্যাডো দেওয়া আছে, মনে হচ্ছে কি লোগোটা একটু উঠে আছে। ওই যে কিছুক্ষণ আগে বুঝালাম যে স্পট ল্যামিনেশন বা 3D ভাব হয়ে আছে, এইটাই হচ্ছে আপনার কি মকআপ। এই যে মকআপ করে বসানো, যে নর্মাল আপনি সরাসরি এইভাবে লোগোটা না দিয়ে একটু মকআপ করে দিলেন, দেখতে যাতে ভালো লাগে, একটু ইফেক্ট এনে, এবং ক্লায়েন্ট যাতে সেটা পছন্দ করে। সরাসরি আপনি এইভাবে যদি ইমেজটা দিয়ে দেন, আপনার ক্লায়েন্টের কাছে পছন্দ নাও হতে পারে। বিজনেস কার্ডের ক্ষেত্রে দেখি, উইদাউট মকআপ, WITHOUT, উইদাউট মকআপ। বলছি উইদাউট মকআপ, সবই তো মকআপ সহ চলে আসছে, বুঝে নাই নাকি? আচ্ছা, আমরা সবাই মকআপ আপলোড দেয়। হ্যাঁ অবশ্যই মকআপ আপনি যত ডিজাইন মকআপ মানে প্রফেশনাল দেখায়, মানে সুন্দর দেখায়। সুন্দর দেখায়, প্রফেশনাল, এইটাই প্রফেশনালিজম। যে মকআপ ছাড়া দিলে এটা কখনোই পছন্দ করবে না, চোখেই লাগবে না, বলবে এটা কি ডিজাইন করেছে। বাট যখনই আপনি এরকম একটু ডিজাইনটার মধ্যে ভ্যারাইটিস এনে দিবেন, দেখতে সুন্দর লাগবে। যে এই মকআপটা আপনি নিজে বানাতে পারবেন, এর জন্য গুগল ঘাটাঘাটির দরকার নেই, মকআপের প্রয়োজন নেই, এটা আপনি নিজেই বানাতে পারবেন। জাস্ট একটু শ্যাডো দিয়েছে চারপাশে, আর পিছনে একটা কি দুইটা শেপ নিয়ে আসছে, এই যে এই মকআপটা নিজে বানাতে পারবেন। আর আমি বলবো যে মকআপের পিছনে সময় না দিয়ে গুগলে ফ্রি অনেক মকআপ পাওয়া যায়, মকআপ করে নেন। এই যে এটাও একটা মকআপ। এখন এটা বানাতে গেলে আপনাকে আবার অনেক সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে। ফ্রিতে আমি গুগলে মকআপ পাচ্ছি। যে এই কার্ডটা আপনি ডিজাইন করেছেন যখন রিয়েল ফটোশপে না ইলাস্ট্রেটরে ডিজাইন। কথা ফিরে আসছে, কথা ফিরে আসছে। জি ম্যাম, আমার নেট প্রবলেম। সবার থেকে কেমন হয়েছে? জি তার মানে আমারটা
আমরা কোথায় ছিলাম? কন্ট্রোল টি, হ্যাঁ ট্রান্সফর্মে চলে আসছে। টোটাল কয়টা দেখলাম? পার্সপেক্টিভ পর্যন্ত। এখন দেখব র্যাপ। র্যাপটা হচ্ছে এগুলো থেকে আলাদা, স্কিউ ডিজল পার্সপেক্টিভ থেকে কিছুটা আলাদা, কিছুটা বলতে মোটামুটি আলাদা। তারা সহজাত ভাই বোন, এরা সবাই ভাই, এই তিনজন হচ্ছে ভাই, 3 ভাই 1 বোন। যে 3 ভাই যে কাজ করে বোন তার উল্টা কাজ করে। র্যাপটা হচ্ছে যখন আপনি র্যাপে ক্লিক করবেন, এই র্যাপ দিয়ে আপনি যেমন পয়েন্টগুলো চারপাশে কর্নার নাড়াতে পারবেন, এছাড়াও প্রত্যেকটা কর্নারে 2টা করে হাত আছে। ফার্স্টে হচ্ছে কাস্টমটা দেখি, এই যে কন্ট্রোল প্যানেলে এখানে চলে আসেন। আপনার হয়তো বা এরকম র্যাপ প্রয়োজন হতে পারে, আর্কে ক্লিক করলে আর্কের মতো করে র্যাপ হবে। লোয়ার আর্ক নিচে রাউন্ড হয়ে যাবে, উপরের দিকে একটু কি হবে, বাড়তি হবে। আপার আর্ক মানে উপরের দিকে রাউন্ড হবে, নিচের দিকে সমান। অথবা ধরেন ফ্ল্যাগের মতো করে হলে, যে ছবিটাকে এরকম ফ্ল্যাগের মতো করতে হবে। রাইজ এক একটা এক এক রকম, অথবা টুইস্ট, যদি টুইস্ট করে দিতে চান। এগুলো হচ্ছে ডেমো কিছু দেওয়া আছে, বাট আপনি চাচ্ছেন নিজে কিছু ডিজাইন করার জন্য, নিজের মতো করে র্যাপিং করার জন্য রাইট বাটনে ক্লিক করে র্যাপ। এই পয়েন্টগুলো যেমন আপনি মুভ করাতে পারবেন, এই প্রত্যেকটা হ্যান্ডেল তখন কি করাতে পারবেন, মুভ করাতে পারবেন। নিজের মতো করে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। প্রত্যেকটা জিনিস আপনি কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। ঠিক আছে? জি ম্যাম। তো এই উদাহরণটা দেখার জন্য আমাদের ভালো একটা উদাহরণ হচ্ছে, চলেন আমরা গুগলে চলে যাই। এইচটিটিপি না, বিলবোর্ড না, আমরা এখানে ধরেন এরকম একটা, এই যে যেমন এই বোতলটার উপরে যখন বসালো, তো এখানে তো কিছু শ্যাডো ইউজ করেছে, আমরা এটা আপাতত দেখবো না, আমরা ইফেক্ট পরে দেখবো। ধরেন এরকম একটা বোতল, হ্যাঁ ওই লোগোটার উপরে এটা র্যাপ করতে পারবো আমরা। এটাতে তো ইফেক্ট আছে, আমরা তো, আর এটা পিএনজি ছবি, আমরা আপাতত জাস্ট হচ্ছে এইরকম টাইপের দেখব। আমরা যেদিন যখন আবার ইফেক্ট দেখব, ব্লেন্ডিং অপশনে গিয়ে ইফেক্ট, তখন আবার এখানে করব না। সাপোজ আপনাকে এরকম একটা বোতল দেওয়া হলো যে এটার উপরে একটা পোস্টার অ্যাড করতে হবে, অথবা ধরেন এগুলো তো জাস্ট লোগো বসিয়েছে কালার করে, অথবা আপনাকে এই যে একটা বসানো হয়েছে, তো এটা দেখে অনেকেই বলবে যে এটা কিভাবে বসালো, এই বোতলটা কিভাবে করলো। এই কাজটা কিন্তু আমাদের না, আপনার কাজ হবে এই ডিজাইনটা বা এই ছবিটা করে দেওয়া। এটা হচ্ছে এই ওয়াটার পটটা যেখানে হয়, তারা এটাকে কি করবে, প্রোডাকশন করবে, হিট লেমিনেশন দিয়ে এখানে আটকায় দেবে। আপনার জাস্ট মকআপ দেখানো, এগুলো সব মকআপ পাওয়া যায়, নো টেনশন, সব মকআপ পাওয়া যাবে। আচ্ছা আমরা আরেকটু সহজ করে দেখি, বোতল, একটা বোতল নিই, হ্যাঁ একটা বোতলের উপরে দেখাই, যেমন এই বোতলটাই নিই, বাটনে ক্লিক করে সেভ ইমেজ, আমি সেভ করি। আর আরেকটা দেখাই, কাপ অথবা মগ। এই ইমেজটা নেওয়া যাবে না, WEBP, এটা অনলাইন ছাড়া ফটোশপ সাপোর্ট করবে না। এই মাপটাতে বসে
ফটোশপে চলে যাই। এট ফার্স্ট হচ্ছে এই বোতলটা নিয়ে আসি, বোতলে উপরে বসাবো। বলেন নাই কেন ম্যাম এটাও WVP? ম্যাম সাইটে যে জিনিস লিখা না এই যে দেখেন একটা ছবি বসিয়েছি। मैम হ্যাঁ मैम जी जी मैम फाइल फॉर्मेट में लेके आपने कौन सा मैडम ফাইল, फाइल जीपीजी पीएनजी पीएसडी হ্যাঁ এগুলো নিয়ে তো কবে আলোচনা করা হয়ে গেছে। एक क्लास में मैम इसको सिस्टम मैडम ভিডিও দেখে নিয়েন। maybe second class में second class वीडियो नहीं সেকেন্ড ক্লাসের ভিডিও নাই, ঠিক আছে ना मैडम আচ্ছা আমরা দেখব। मैम एक दिन पीछे मैडम रिप्लाई दे दिया मैडम আচ্ছা পেয়ে গেছি। সো আমরা একটা বোতল নিয়ে আসছি, এই বোতলটা নিয়ে আসি, একটু ছোট করে দেব জাস্ট হালকা। কি চাচ্ছি এই বোতলটার মধ্যে আমরা এই ছবিটাকে বসাতে চাই, ছবিটাকে উপরে নিয়ে যাব, যে ইমেজটাকে আমরা এখানে ঠিক পারফেক্টলি র‍্যাপ করে বসাবো। এই ছবিটাকে বসাবো নাকি অন্য কোনো ছবি নিয়ে আসবো? এইবার তো মনে হচ্ছে আপনাদের কথা কেটে কেটে আসছে, আমার কথাও কি কেটে কেটে যাচ্ছে? আমারটা ঠিক আছে। আচ্ছা আপনাদের কথা কেটে কেটে আসছে তাই ভাবলাম যে কি ব্যাপার, আমি কি আবার প্রবলেম হচ্ছে না। এই ছবিটা কিনে আসি, হ্যাঁ কপি করে। লম্বা আছে ছবিটা, এই ছবিটাকে আমি বোতলটার মধ্যে কি করতে চাচ্ছি, যে বোতলের শেপটার মধ্যে বসাতে চাচ্ছি, অথবা মনে করেন যে এটা আমি একটা ডিজাইন করেছি, ডিজাইনটা এখানে বসাতে চাই। ছবিটাকে আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করব, ছোট করে বোতলটার মধ্যে নিয়ে আসি। তো ম্যাম কন্ট্রোল ডি দিয়ে ছোট করে না টি ট্রান্সফর্মের টি। তো দেখেন ডানে আর বামে, মানে বোতলের শেপটাও ডানে এবং বামে একদম অ্যাকুরেট, এটার মতোই সুন্দর সোজা, যেহেতু আমার আর ডানে বামে কাজ করার প্রয়োজন হচ্ছে না, বাট এই নিচের পার্টটাতে কাজ করতে হবে, উপরের পার্টটাতে কাজ করতে হবে। রাইট বাটনে ক্লিক করে আমি র‍্যাপে ক্লিক করলাম। তো ফার্স্ট আমি নিচের পার্টটাতে কাজ করব। নিচের পার্টটা বোতলের কি আছে, এভাবে একটু রাউন্ড করা আছে, তার মানে আমার ছবিটাও কি হবে, একটু রাউন্ড করা হবে, তাই না? রাউন্ড করা হতে হবে। আমি এই পার্টটাকে একটু নামাই, সেম এই পার্টটাকে একটু নামাই। ম্যাম এটা কিভাবে নামাতে হবে? রাইট বাটনে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট বাটনে ক্লিক করে র‍্যাপ, এরপরে হচ্ছে আমি বোতলের শেপের সাথে ম্যাচ করে এটাকে নামাচ্ছি। এবং এই যে দাগগুলো দেখা যাচ্ছে, দাগগুলোকে টেনে টেনে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। একটু
হ্যান্ডেলগুলোকে ছোট বড় করে তারপরে দেখতে হবে যে পারফেক্টভাবে ম্যাচ করেছে কিনা। ওকে, নিচের পার্ট ম্যাচ। এবার আসি উপরের পার্টে আমি বেশি কিছু রাখবো না, জাস্ট একটু বড় করে দেব এটাকে। এটাকে একটু বড় করবো, এটাকে জাস্ট একটু উপরে উঠাবো, এটাকে জাস্ট আরেকটু উপরে উঠাবো। এতটুকু রাখতে চাচ্ছি যে বোতলের গায়ে এই জায়গাটায় এতটুকু মোড়কটা বসে যাবে। আচ্ছা, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, এই মগটাকে নিয়ে আসি। হ্যাঁ ম্যাম ক্লিপিং মাস্ক করে ম্যাম বোতলের মানে এর ভিতরে লাগিয়ে দেওয়া যায় না ম্যাম? ক্লিপিং মাস্ক করে হ্যাঁ দেওয়া যায়, বাট আমরা এখানে ক্লিপিং মাস্ক করছি না, আমরা এখানে র্যাপ করছি। ক্লিপিং মাস্ক আবার আলাদা, যেদিন ক্লিপিং মাস্ক শিখবো ওই দিন আবার দেখবো ক্লিপিং মাস্ক করে কিভাবে করা যায়। হ্যাঁ আচ্ছা ম্যাম, ওই বোতলের উপর অংশটাও যদি আমাকে কাজ করতে হতো, এটা পসিবল ছিল? হ্যাঁ অবশ্যই পসিবল ছিল। সেক্ষেত্রে হচ্ছে ওই যে একটু আগে বললো না, কে বললো ক্লিপিং মাস্কের কথা, নামটা কি? হ্যাঁ শুভ্লব যে বললো যে ম্যাম ক্লিপিং মাস্ক করে কি করা যায় কিনা, তখন ওইটা আমাদেরকে ক্লিপিং মাস্ক করে করতে হবে। মানে ক্লিপিং মাস্ক হচ্ছে যে একটু আগে যে বোতলটা ছিল আপনাকে এই বোতলের শেপটা কাটতে হবে। কোথায় বোতল? এই যে এই বোতলের শেপে মানে যতটুকু আপনি বসাতে চান অতটুকু শেপ কাটতে হবে, একটা শেপ ক্রিয়েট করতে হবে, এরপরে ছবিটার সাথে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। এটা আবার আলাদা, ওইটাও আমরা পারবো, বাট এটা আবার পেন টুল শেখার পরে, এখন ম্যাম ক্লিপিং পার্ট আর ক্লিপিং মাস্ক এবং ক্লিপিং পার্ট কি একই জিনিস? না, একই না। ক্লিপিং মাস্ক হচ্ছে ছবি এবং শেপ নিয়ে কাজ করবে, ক্লিপিং পাথ হচ্ছে পেন টুল দিয়ে কোনো শেপকে ক্রিয়েট করাকে ক্লিপিং পাথ বলে। মাল্টিপল ক্লিপিং পাথ মানে অনেকগুলো শেপ ক্রিয়েট করা। ছবিটা খুব সরি, বোতলের কাজ তো কমপ্লিট করলাম, মগটাকে নিয়ে আসি। তো এবার আমরা চাই কি ছবিটাকে মগের মধ্যে ঠিক এতটুকু জায়গা বসাতে, বেশি না। ওই যে মাঝে মাঝে দেখি না যে কিছু ফ্যাক্টে এতটুকু জায়গা থাকে, নিচে হয়তো বা একটা লাইন থাকে, রেখার মতো থাকে, সেটা কিভাবে করব? কন্ট্রোল টি দিয়ে আমি ছবিটাকে একটু জাস্ট কাছাকাছি, যে এতটুকু কাছাকাছি রাখি, বড় করে দেই যে এতটুকু পার্টে হবে। রাইট বাটনে ক্লিক করে র্যাপ করব, এটাকে আমি মগটার সাথে লাগিয়ে দেব, জাস্ট একটু হালকা ভিতরের দিকে আসবে। ওকে, এই পার্টটাকে আমি জাস্ট এইভাবে একটু টেনে নিয়ে আসবো। হ্যান্ডেলের সাথে তো আর অ্যাডজাস্ট হবে না, কারণ প্রিন্ট করলে হ্যান্ডেলটা আসলে প্রিন্ট হয় না, হ্যান্ডেলের বাহিরে থাকবে। এতটুকু রাখতে চাই। আর এইখানে হচ্ছে কাজ যে নিচের দিকে যেহেতু রাউন্ড, ছবিটাও এরকম রাউন্ডই হবে, সোজা খুব কম হয়। আর হচ্ছে উপরের দিকে হালকা একটু রাউন্ড করে দিই। ওকে, এরপরে তারপরে ধরেন আপনি রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আসি, এই পার্টে একটা শেপ ক্রিয়েট করে দিলাম। একটা নতুন লেয়ার নেব, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা নিয়ে নেব, অল্টার ডিলিট, কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি, বাজে লাগতেছে। এটাকে আমি ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি দিয়ে সেম এজ র্যাপিং করে দেব।
র্যাপ কি রাখতে চাই এইভাবে চেষ্টা করবেন প্রথমবারই যাতে কাজটা কমপ্লিট হয়ে যায়, কারণ একবার যদি র্যাপিং করেন দ্বিতীয়বার যদি কাজটা করতে চান পারফেক্টলি আবার হবে না, প্রবলেম ফেস করবেন। ফার্স্টের বারে যাতে কাজটা এক ধাপেই করতে পারেন। আমরা যদি এখানে আরেকটা শেপ নিয়ে নিই, চিকন করে একটা লেয়ার নিয়ে নেব, সেম এজ কালার অ্যাপ্লাই করব, কন্ট্রোল ডি সিলেকশন শেষ, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট বাটনে ক্লিক করে র্যাপ, এই পয়েন্ট এখানে যাবে, এই পয়েন্ট এখানে যাবে, এখানে একটু রাউন্ড হবে, ওকে সেম এজ এই পয়েন্ট এখানে যাবে, এই পয়েন্টটা রাউন্ড হবে, আর এই পয়েন্টগুলোকে আমি কি চাই একটু নিচে নামিয়ে দেব। ম্যাম ম্যাম আমরা কোনো জিজির পরে শুক্লক, আপনার কথাগুলো কিভাবে বুঝতে পারছি? মে ম আ র মানে সব এইভাবে আসছে, কেমন যেন মনে হচ্ছে ক্লিপ কেটে কেটে আসছে, আমি বুঝতে পারি। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বাট সাউন্ড হচ্ছে। আচ্ছা বলেন কি হচ্ছে, কি প্রবলেম? ম্যাম আমরা যদি কোনো গেঞ্জি পরে বা কোনো কিছু পরে মানে হ্যাঁ সেম র্যাপ করতে হবে, কিন্তু গেঞ্জির উপরে যখন মকআপ করব আমি বলবো মকআপের পিছনে সময় নষ্ট করার দরকার নেই। আপনি যখন গুগলে গিয়ে সার্চ দিবেন যে টি শার্ট মকআপ, TSHIRT, কারণ আমার তো মকআপই দরকার, ফ্রি ডাউনলোড। আর আরেকটা ভালো
মানে সুখবর দিয়ে রাখি, আমার কাছে অনেক মকআপ আছে, আমি আপনাদেরকে এই মকআপ দিয়ে দিব। জাস্ট আমার পিসিটা আসতে দেন, আমার পিসিতে সব আছে, যে ব্যানার মকআপ, লোগো মকআপ, বিজনেস কার্ড মকআপ, যত মকআপ আছে, অনেক অনেক মকআপ আছে। টি শার্টেরই মনে হয় 7টা না 8টা মকআপ আছে, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। জাস্ট মকআপ ডাউনলোড করে রাখবেন, আপনি আপনার ডিজাইন করা ছবিটা মকআপের উপরে বসিয়ে দেবেন, আপনাকে আর কষ্ট করতে হবে না। কষ্ট করে আপনাকে কি, এই যে মানে টি শার্টটা যখন বসাচ্ছে, এই যে এখানে যেমন মনে হচ্ছে একটু ভাঁজ ভাঁজ হয়ে আছে, আপনি শুধু আপনার লোগোটা বসাবেন, আর এই সব ব্যাকগ্রাউন্ড এই সব এইভাবে থাকবে। জাস্ট আপনি লোগো বসাবেন, লোগোটা সেট আপ হয়ে যাবে, মনে হবে টি শার্টের উপরে বসে আছে, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আর এটা যদি আপনি বানাতে যান, আমি বলবো বৃথা একটা কাজ করছেন, শুধু শুধু সময় নষ্ট। এই মকআপটা বানাতে আপনার যদি 2 ঘন্টা সময় লাগে, সেই 2 ঘন্টায় আপনি অন্য কাজ করেন, আপনার স্কিল ডেভেলপ করেন। বাট এই মকআপের পিছনে কারণ ম্যাম হ্যাঁ মকআপটা আমি এখন ভালো করে বুঝি নাই ম্যাডাম। মকআপ হচ্ছে আপনি এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার উপরে যে লেখাটা, এই লেখাটা আপনি লিখবেন, বাট পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে মকআপ, এইখানে আপনি ডিজাইনটা বসিয়ে দেবেন। এখন মকআপ নিয়ে টেনশন করতে হবে না, এখন যেটা করছি সেটা নিয়ে চিন্তা করেন, আমরা পরে মকআপ নিয়ে চিন্তা করব। হ্যাঁ, ওকে। তো ফার্স্টে মকটা ছিল এরকম, বাট আমি যখন ডিজাইনটা করলাম, যে আমার ক্লায়েন্টকে আমি এইভাবে দেখানোর চেয়ে বললাম, যে সে বলল তার এই ডিজাইনগুলো এইভাবে যাবে, উপরে নিচে এইভাবে ডিজাইন হবে, একটু দেখান, স্যাম্পল দেখান। আপনি এইভাবে ডিজাইন করে দেখালেন যে এরকমটা হবে, এইভাবে একটা নিচে লাইন, এখানে উপরের লাইন, আর এখানে এটা হবে, বা কোনো টেক্সট থাকলে, নাম থাকলে এখানে ঘুরিয়ে দিলেন। এটাকে আমরা বলছি র্যাপ করে ডিজাইন করা। জাস্ট এতটুকু র্যাপ কিভাবে করে আপনারা আপাতত র্যাপিং শিখেন। ম্যাম টেক্সট কিভাবে অ্যাড করব? আমরা এখনো টেক্সটে যাই নাই তো। টেক্সট কত নাম্বারে দেখেছেন? মিনিমাম হচ্ছে আমরা এই পর্যন্ত দেখেছি 1 2 3 4 5 নাম্বার ক্লাসে আমরা টেক্সট দেখব। তো 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 আচ্ছা, তাহলে আমরা কি কি পারলাম? যে স্কেল পারি, রোটেট পারি, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, র্যাপ, এগুলো পারি। রোটেট 180 ডিগ্রি মানে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেট করে দিবে। তারপরে কি আছে, রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ সে 90 ডিগ্রি ঘুরিয়ে দিবে। আরেকটা কি আছে, রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, মানে হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে সে 90 ডিগ্রি ঘোরাবে। আর ফ্লিপ আর ভার্টিক্যাল, আচ্ছা ফ্লিপটা বোঝার জন্য এই ছবিটা ভালো বোঝা যাবে না, আমরা অন্য আরেকটা ছবি নিয়ে আসি। আচ্ছা, এখানে টিভির একটা ছবি ছিল না? হ্যাঁ, এই যে টিভিটা, আমি যদি এটাকে ফ্লিপ করে দিই, কন্ট্রোল টি, একটু ছোট করে এখানে রাখি, এখানে আরেকটা ছবি নিয়ে আসি, কন্ট্রোল টি। এটাকে যদি আমি ফ্লিপ করে দিই হরিজন্টালি, তার মানে হচ্ছে আপনার সামনাসামনি, আপনার সরাসরি যদি কোনো মিরর থাকে, আয়না থাকে, তখন যেই প্রতিবিম্বটা দেখা যাবে, এটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল। আর আরেকটা হচ্ছে ভার্টিক্যাল, মানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার নিচের দিকে বা উপরের দিকে যদি কোনো মিরর থাকে, সেটা হচ্ছে ভার্টিক্যাল, উল্টিয়ে যাবে, মানে ছবিটা আছে এদিকে আর মিররটা আছে নিচের দিকে, এটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল, উপর নিচে। আর যদি আপনি এটাকে কি করেন, যদি আপনি এটাকে কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল করেন, তার মানে হচ্ছে পাশাপাশি, এই যেভাবে এটা পাশাপাশি আছে। ফ্লিপ বুঝতে পেরেছি? ট্রান্সফর্মে কারো কোনো কোশ্চেন আছে? ট্রান্সফর্মে কারো কোনো কোশ্চেন নেই?
ম্যাম এখন কোশ্চেন নাই, করতে গেলে তখন মন থাকে না। তখন মনে থাকে না। আচ্ছা ওকে, তখন আমরা কোশ্চেন থাকলে শেয়ার করব, সে কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেব। আমরা আজকে একটা ফিল্টার দেখব, সেটা হচ্ছে মেনু বারের সিলেক্ট থেকে মডিফাই। এখন মডিফাইটা হাইড হয়ে আছে, কারণ কোনো সিলেকশন না থাকলে মডিফাই কাজ করবে না। আমি এখানে আচ্ছা এটা পরে আমি একটা সিলেকশন নিয়ে আসবো, একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসি। সাপোজ আমি এই পার্টটুকু কাটতে চাই, সিলেকশন করে কাটতে চাই, এই যে এই পার্টটুকু। যখনই সিলেকশন থাকবে সিলেক্ট থেকে এই যে দেখেন মডিফাই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কয়টা আছে? টোটাল 5টা আছে। আমরা এই 5টাই দেখব। আসেন কন্ট্রোল ডি, আমি ছবিটাকে ছোট করি, 4টা কপি করি। চারটা কপি করে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য। তো আমি 1 নম্বর ছবিটাতে চলে যাব। ফার্স্টে একটা সিলেকশন নিয়ে আসি। সিলেকশন নিয়ে আসার পরে আমি শুধুমাত্র এই যে সার্কেলের ভিতরের টুকু রাখতে চাই, চারপাশের টুকুকে ডিলিট করে দিতে চাই। তাহলে কি করতে হবে? কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করে দেব। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন সরিয়ে দেব। কি হলো? চারপাশের পার্টটুকু ডিলিট হয়ে গেল। এরপরে আমি আবার এই পার্টটাকে সিলেকশন করব। সেম সিলেকশন করার পরে আমি চলে যাব মেনু বারের সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে বর্ডারের মানে হচ্ছে আচ্ছা এখানে ইরফান মিউট একটা মিনিট, আমি যে সকালের ক্লাসে ওদেরকে দেখিয়েছিলাম তো, এটা একটু করে রেখে আসি, তা নাহলে বুঝতে পারবো না। বর্ডারের মানে হচ্ছে আপনি যতটুকু সিলেকশন করেছেন, এই সিলেকশনের চারপাশে যদি আরও একটা সিলেকশন চান, তাহলে আমরা বর্ডার সিলেক্ট করি। সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে বর্ডার। যে আপনি কতটুকু বর্ডার চাচ্ছেন, ধরেন 10 দিলাম, 10 দিয়ে যে 10 পিক্সেল, এই যে সেন্টার আছে সেন্টার থেকে এইটা যতটুকু দূরত্ব তার 10 পিক্সেল দূরে হবে। ওকেতে প্রেস করেন, এই যে ঠিক একটা বর্ডার দূরত্ব সৃষ্টি করে অতটুকু দূরে হয়েছে। আপনি যদি 10 না চান, আরেকটু বেশি চান, তাহলে সিলেক্ট মডিফাই কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। এখানে আমি কত চাই? 50। এন্টারে প্রেস করেন, দেখেন 50% সিলেকশন রেখে সে কি করলো? বর্ডার ক্রিয়েট করলো। ঠিক আছে? বর্ডার দুটো হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার রিয়েল, আমি যে সিলেকশন নিয়েছিলাম সেইটা, আর চারপাশে যে আসছে এটা হচ্ছে ওই যে আমি মাত্র বর্ডার দিলাম। তো বর্ডারটা কেন, আমি এই বর্ডারে যতটুকু আছে ততটুকু রাখবো, বাকিগুলোকে ডিলিট করে দেব, অথবা বর্ডারটাকে ডিলিট করে দেব আর বাকিগুলোকে রাখবো। জাস্ট এইটাই, যে বর্ডারটা থাকবে আর বাকিগুলোকে ডিলিট করে দেব, অথবা বর্ডারটা ডিলিট করে দেব, বাকিগুলো থাকবে। ডিপেন্ডস অন ইউ। যদি বর্ডার কালারটা কিভাবে হলো? সার্কেল যদি কালার হলো সাদা। কালারটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড রেখেছে, ব্যাকগ্রাউন্ডের কালার রেখেছে, এখানে কোনো কিছুই নেই। পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের কালার হবে। ও ডিলিট করে দেবে। আর ওই যে একটু শ্যাডো আসলো, কারণ ওই যে ফেদারটা অন করা আছে, এই জন্য ফেদার থাকবেই। ফেদার 0.1% থাকে। আপনি যদি বর্ডার রাখতে চান, তাহলে কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করে দেন। ফেদারটা কি ম্যাডাম? ও আল্লাহ, ফেদারে যাই, তারপরে বুঝাচ্ছি। তাহলে বর্ডারের টুকু থাকবে, বাকি সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা, বারটা আসছে হচ্ছে, ও আপনারা এত অ্যাডভান্স, আসলে আমার শিখাইতে গেলে তখন আমার আর ভালো লাগে না, যে প্রত্যেকটা পার্টি তো আমি যাব, বাট
আমি একটা সিলেকশন করলাম যে এই সিলেকশনের টুকু থেকে আমি কি করতে চাই, মডিফাই থেকে স্মুথ। স্মুথ হচ্ছে আপনি যখন কোনো কিছুকে কাটবেন তার চারপাশের এডসটা যেন বা চারপাশের যেই এইটা থাকবে, কর্নারগুলো থাকবে, সেটা যাতে স্মুথ হয়। এই যে এখান থেকে আমরা স্মুথ বাড়িয়ে দেই। আপনার কাছে মনে হলো যে আমি যে সিলেকশনটা নিয়েছি সিলেকশনটা একটু ছোট হয়ে গিয়েছে, এখন একটু বড় করা দরকার, এক্সপান্ড করা দরকার, তাহলে আপনি মডিফাই থেকে এক্সপান্ড ক্লিক করবেন যে কত পিক্সেল আপনি এক্সপান্ড করবেন। 5 পিক্সেল দেন, আর একটু বেশি দেই, 40 পিক্সেল দিলেন, ওকেতে প্রেস করেন। আগে ছিল এইটা, মানে এটা আপনার রিয়েল সিলেকশন, এক্সপান্ড করাতে এত বড় হলো। আপনার কাছে মনে হলো না বেশি বড় হয়ে গিয়েছে, আর একটু ছোট করা দরকার, মডিফাই কন্ট্রাক্ট করেন। কতটুকু ছোট করবেন, আমি 30 পিক্সেল ছোট করতে চাই, ওকেতে প্রেস করেন। কিছুক্ষণ আগে ছিল এটা, যখন আপনি ছোট করলেন হয়ে গেল এইটা। আর এখন আসি যে চারপাশে ব্লার কিভাবে করলাম বা ফেদারটা কিভাবে ইউজ করলাম, এই বিষয়টাতে আসি। সেটা হচ্ছে মডিফাই, সেখান থেকে ফেদার। এই ফেদারটা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে কাটি, যদি ফেদারটা ইউজ করি তাহলে এটাকে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই করে তারপরে কাটে। ফেদারটা কি করে, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই করে কাটে। আমি ফেদার 5 দিয়ে ওকে দিলাম, কন্ট্রোল শিফট আই, ডিলিট করে দেই, কন্ট্রোল ডি। তো এই দুটো ছবির পাশাপাশি দেখেন, সেম সার্কেল সব কিছু সব কাটলাম। এটার চারপাশে কি হলো, মনে হলো একদম অ্যাকুরেট কেটে নিয়েছি, আর এটার চারপাশে মনে হচ্ছে যে একটু সফট ভাবে কাটা, যে মিশে গিয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথে। একটা লেয়ার নিয়ে নিই, এখন দেখেন যে ব্যাকগ্রাউন্ড তখন হোয়াইট ছিল, এখন পিছনে ব্যাকগ্রাউন্ড কি আছে, গোলাপি কালার। এখন এটা দেখতে কি মনে হচ্ছে, তারপরে মনে হচ্ছে যে চারপাশের এডসগুলো একদম একটু একটু বোঝা যাচ্ছে। বাট যখন আমি ফেদার ইউজ করলাম তখন কি এই ডিজাইনটার সাথে ম্যাচ করে গিয়েছে। আমরা ডেমো দেখি। স্মুথের কাজটা কি আর করব না? হ্যাঁ দেখাচ্ছি। এটা তো পালক নিয়ে আসছে, আমি তো পালক দেখাতে চাচ্ছি, ডিজাইন। টোটাল ফেদারই নিয়ে আসছে। আচ্ছা আমরা অন্য আরেকদিন দেখবো না। আপনি যখন কোনো সিলেকশন করছেন, সিলেকশন করার সময় ফেদারটাকে অফ করে রাখেন। এখন হচ্ছে আপনি শুধু স্মুথনেস নিয়ে কাজ করেন। স্মুথ দিয়ে দিলাম আমি 25%, কন্ট্রোল শিফট আই, ডিলিট করে দেন, কন্ট্রোল ডি। এটা যখন বর্ডারটা কাটবে, ও যখন কোনো ব্যাকগ্রাউন্ডের পিছনে থাকবে তখন কি হবে, যে যদি সাথে ফেদারটা আমি অল্প ইউজ করি, হালকা কিছু ইউজ করি, দেখতে ভালো লাগবে। স্মুথ শুধু ভালো লাগবে না, যে ফেদার এবং স্মুথ যখন আমি একসাথে দুইটা ইউজ করব তখন আপনার ডিজাইনের সাথে যাতে ম্যাচ করে যায় ওইভাবে আপনি কাজ করবেন। কখন ফেদার কত দিতে হবে বা স্মুথ কত দিলে ভালো হবে, এটা আসলে অ্যাকুরেট ভাবে কেউ বলতে পারবো না।
কারণ ডিজাইন করছেন আপনি এবং আপনাকে বুঝতে হবে, কয়েকটা পার্ট করে নিতে হবে যে কত পার্সেন্ট দিলে আসলে ভালো লাগবে। কন্ট্রোল শিফট আই, স্মুথ থাকলে কি ফেদার ইউজ করতে হবে? সরি স্মুথনেস করা যাবে না? না, স্মুথ ছাড়া আসলে ফেদার হবে না, কারণ স্মুথনেস অতটা ভালো বোঝা যাবে না। আপনি যত স্মুথ দেবেন, এই যে লাস্টের যে এডসগুলো না, এই এডসগুলো হচ্ছে ততটা কাছাকাছি আসবে, ততটা একটু কাছাকাছি আসবে। আদারওয়াইজ কি হবে, এগুলো এডসগুলো দেখেন এই যে এগুলো কতটুকু দূরে, অনেকটা দূরে দূরে। আর যখন আপনি স্মুথনেস যত বেশি ইউজ করবেন, এই যে দেখেন এখানে একটা ছোট্ট, মানে বিষয়টা আমি আসলে বোঝাতে পারছি কিনা ঠিক জানি না। এইটা দেখেন, আপনি যদি এই পার্টটা দেখেন, এখানে আমার এখন জুম কত করা আছে, 622। এই যে এখানে দেখতে পাচ্ছেন 622, 622 জুমে এখানে একটা বড় শেপ, তার মধ্যে ছোট্ট আরেকটা আছে। আর আমি যখন এই যে এটা তো রিয়েল ছিল তাই না, এটা যখন আমি দেখেন 622 করছি, 622 না 592 আছে, তখনই দেখেন এটার মধ্যে কিন্তু কোনো ছোট শেপ আসে নাই, কারণ এখানে কোনো স্মুথনেসই আমি ইউজ করিনি। আপনি যত বেশি স্মুথনেস ইউজ করবেন, এই পিক্সেলগুলো তত ঘন হয়ে আসবে, মানে কাটা কাটা হবে না, আরও ঘন হয়ে আসবে। যদি আপনি সাথে একটু ফেদার ইউজ করেন, তাহলে দেখতে আরও সুন্দর মনে হবে। আমরা একদম ভালো একটা উদাহরণ দেখে এগুলো সব ডিলিট করে দিই। এখান থেকে আমি একটা ফ্লাওয়ারের ইমেজ নিয়ে আসি। এই ছবিটাকে নিয়ে আসি, কপি করি, পেস্ট করে দিই। এই ছবিটাকে আমি সিলেকশন করব। সরি, তার আগে আমার কাজ হচ্ছে কন্ট্রোল টি দিয়ে, বেশি না, দুইটা কপি করব। আমি একটা একটা করে কাজ করব। কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, ব্রাশটা একটু ছোট করে নিই। কন্ট্রোল শিফট আই ডিলিট করে দিই, কন্ট্রোল ডি। এখন আমি এইটাতে আসি, কুইক সিলেকশন টুলটা আবার সিলেক্ট করব, ব্রাশটাকে একটু বড় করে নিই, সিলেক্ট 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 সিলেক্ট। আমরা বুঝতে পারলাম যে সুন্দর হচ্ছে একদম নিখুঁত আর কি, একদম পুরোপুরি একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কি মানে স্মুথ যেটা আর কি, ওটা খুব সূক্ষ্মভাবে কাজ করবে আর কি। উদাহরণগুলো দেখলে আসলে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন হাতে কলমে কাজ করবেন, তখন আরো বেশি ভালো বুঝতে পারবেন। আচ্ছা, ধরেন আমি এতটুকু কাটলাম, আমি এখানে স্মুথনেস ইউজ করব। সিলেক্ট, সেখান থেকে মডিফাই, আমি স্মুথে চলে গেলাম। আচ্ছা, তার আগে হচ্ছে ফেদারটাকে অফ করে দিয়ে আসি, ফেদার অন করা আছে, ফেদারটাকে আমি 0 করে দিই। এখন আমি স্মুথে চলে যাই, স্মুথ আমি আরো বেশি করে দিলাম, ধরেন 100 করে দিলাম। ওকে, দেখেন স্মুথ করলে কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে আসছে, বুঝতে পেরেছেন? সো খুব বেশিও করা যাবে না, আবার খুব কমও করা যাবে না। কর্নারগুলোকে সে কি করবে, কর্নারগুলো নিয়ে সুন্দর করে কাজ করবে। 30 করে দেখে এই যে দেখেন রাউন্ড হয়ে আসছে। আমি এখানে একটু কম করে দিয়ে
10 দিলাম। ওকে, কন্ট্রোল শিফট আই, ডিলিট করে দিই, কন্ট্রোল ডি। এটা হলো স্মুথের। এখন আসি এখানে, আবার সিলেকশন টুল সিলেক্ট করি, এখন শুধুমাত্র আমি কি করব, শুধুমাত্র ফেদার ইউজ করে তারপরে কাজ করব। এটা হচ্ছে এই লেয়ার, এর জন্য তো সিলেকশন হচ্ছে না। এখন আমি শুধু ফেদার দেব, আর কিচ্ছু দেব না। সিলেক্ট থেকে মডিফাই, স্মুথটাকে অফ করে দেই 0, জাস্ট ফেদার দেব। ফেদার ধরেন আমি এখানে দিলাম 10 দিলাম, কন্ট্রোল শিফট আই। মানে একটা 0 করে একটা 1 10 হ্যাঁ, প্রত্যেকটাই আপনাকে বুঝতে হবে। আপনি যখন ডিজাইন করছেন আপনাকে বুঝতে হবে যে কোনটা বেশি দিতে হবে, কোনটা কম দিতে হবে, তা নাহলে তো ম্যাডাম কখন প্যাটার্ন নিতে হবে কিভাবে বুঝবেন ম্যাডাম? হ্যাঁ, কখন কি পরিমাণ প্যাটার্ন নিব এটা কিভাবে বুঝবো? এই যেভাবে কপি করে নেবেন অনেকগুলা, 2-3টা ছবিটাকে 2-3টা কপি করবেন, আপনার ডিজাইন থাকবে পিছনে। আপনি একটা ফেদারে হয়তো 5 ইউজ করবেন, আরেকটা ফেদারে 7, আরেকটা ফেদারে 10, এরকম ইউজ করে 4-5টা কাটবেন। কাটার পরে দেখবেন ডিজাইনের সাথে ম্যাচ করে কোনটা, সেটাকে রাখবেন, বাকিগুলো ডিলিট করে দিবেন। আমি এখানে এখন স্মুথ ইউজ করব 5 এবং ফেদারও ইউজ করব। ফেদার ইউজ করব ধরেন 10। ওকে, কন্ট্রোল শিফট আই, ডিলিট করে দেব, কন্ট্রোল ডি। সো এখন আসেন ডিফারেন্সটা দেখি, কাছাকাছি নিয়ে আসি সবগুলাকে। হ্যাঁ, ফেদারের কালারটা যদি আমরা চেঞ্জ করে রেড বা ইয়েলো না, দিতে চাই, ওটা পসিবল না। ফেদার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে নেবে। ও আচ্ছা আচ্ছা। শেষ হয়ে যাবে প্রায়। তো এটা হচ্ছে কি ছিল, নরমাল, আমরা কোনো কিছু করি নাই। দেখেন কি অবস্থা, কর্নারগুলো একদম বোঝা যাচ্ছে। এখানে এসে আমরা একটু স্মুথনেস ইউজ করছি। দেখেন এটা ছিল নরমাল ডিলিট করা, তারপরে এসে একটু স্মুথ ইউজ করেছি। যদি একটু বেশি হয়ে গেছে, যে কর্নারগুলো চলে আসছে, আর একটু কম দরকার ছিল। এরপরে আমরা এখানে শুধু ফেদার ইউজ করেছি, আর এই পরেরটাতে কি করেছি, ফেদার এবং স্মুথনেস দুইটা ইউজ করলাম। তো যখন আপনি ডিজাইন করবেন আপনি নিজে বুঝতে পারবেন। মানে এটা যেমন আমরা এখনো ডিজাইন করতে গেলে মাঝে মাঝে মনে হয় যে এটা কিভাবে না কিভাবে, কি আর কতটুকু দেব, 2-3 বার আর কি চেক করতে হয়। তো এটা আপনিও যখন ডিজাইন করবেন তখন চেক করে নেবেন যে কতটুকু দিলে আসলে ভালো লাগবে, কতটুকু না দিলে খারাপ লাগবে বা চলে। ক্লিয়ার ডিজাইনটা? আমি যদি এখন ধরেন এই কাপটাকে নিয়ে আসি ফটোশপে, ওহো এটাও কি WVP নাকি, কি ব্যাপার, আমি আজকে সব ছবি কি WVP নিয়ে আসছি। মুখটাকে নিয়ে আসি, কিছু করার নেই। তো মুখটার উপরে যদি আপনি রাখেন, দেখেন কোন ফুলটা আসলে বেশি ভালো লাগবে, ম্যাচ করে যাবে। ফার্স্টে এটা রাখলাম, এইটা কি ভালো লাগছে, কারণ চারপাশে রেডগুলো বোঝা যাচ্ছে। আর এইটাকে নিয়ে আসেন, এটা তাও চলে কিন্তু এটাও ভালো লাগছে না, এটাও বাদ, ক্যান্সেল। এটা রাখেন, হালকা হালকা ম্যাচ করছে। যখন এটা দিবেন মনে হবে যে হ্যাঁ 3Dর মতো মগটার উপরে মনে হচ্ছে যে বসে আছে। কার কোনো কোশ্চেন আছে? তার মানে ম্যাডাম আমাদের ফেদার স্মুথ দুটোই ইউজ করা উচিত। হ্যাঁ, বাট বুঝে শুনে। হয়তো বা ফেদার দিতে হবে 1, স্মুথ দিলেন 0-1,
মানে কম্বিনেশন করে আপনাদেরকে ইউজ করতে হবে। আর যত বেশি ডিজাইন করবেন তত বেশি এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। যত বেশি ডিজাইন করব, ডিজাইন না করলে আসলে বুঝতে পারবো না। মাথা ব্যথা করছে, আজান না, ওরে আল্লাহ। ঠিক আছে, চলেন আমরা প্রেজেন্টে দিয়ে আসি। হ্যাঁ, প্রেজেন্ট দিয়ে আজকে ছুটি। হোমওয়ার্ক থাকবে হচ্ছে ট্রান্সফর্ম আর মডিফাই ইউজ করে যেটা যেটা শিখলাম এইগুলো হচ্ছে থাকবে। 03 ব্যাচের এখন মাত্র কে জয়েন হলো যেন আমাদের সাথে? 22 এবং 64 জাস্ট বর্তমান প্রেজেন্টেশন দিয়ে দেওয়া হয়। তারা কোথায় আছে? 22 অনেক রেজিস্টার বলতে আমার কি প্রবলেম আসতে হবে না, আর স্পোরার হচ্ছে আপনারাই বলেন। এটা হায়ার গ্রুপে ক্লিক করেন। মুতাহা, হ্যালো ম্যাম। বলেন। ম্যাম লেয়ার মার্চ এবং লেয়ার গ্রুপের মধ্যে পার্থক্যটা কি? লেয়ার মার্চ করলে যে লেয়ারগুলো মার্চ করছেন সবগুলো লেয়ার একটা হয়ে যাবে, আর লেয়ার গ্রুপগুলো হচ্ছে একটা গ্রুপের মধ্যে সবগুলো লেয়ার থাকবে। আপনি চাইলে প্রত্যেকটা লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, বাট মার্চ করলে একটা হয়ে যাবে। সাপোজ আপনার কাছে 5টা লেয়ার আছে, যখন মার্চ করে দিবেন একটা লেয়ার হয়ে যাবে। ওই 5টা লেয়ারের মধ্যে যা যা ছিল তখন একটা হয়ে যাবে। মুনতাহা, ডিটেইলসে ক্লিক করেন। ডিটেইলস, হ্যাঁ, এই যে দেখেন পেন্ডিং অবস্থায় আছে, বাট আপনারা যে কাজটা করেছেন এটা 00 শো করছে। ও আল্লাহ, ইন্ডিয়ার কাজ করছেন। ইন্ডিয়ার পাবলিকগুলো খুব ফাউল হয়। দেখেন 7 দিনের তো, 7 দিনের মধ্যে যদি রেটিংও দিতে পারে আর হচ্ছে টাকাও দিতে পারে, বাট আমার মনে হচ্ছে ইন্ডিয়ান তো নাও দিতে পারে। এটা আপনি এই ক্ষেত্রে না, ফ্রিল্যান্সার ফাইবারেও যখন কাজ করবেন, ইন্ডিয়ান, পাকিস্তান, নাইজেরিয়া এই 3 পাবলিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, কান্ট্রি কিভাবে বুঝবো? কান্ট্রি হচ্ছে যখন আমরা কোনো কাজ করছি, হ্যাঁ ক্লোজ করে দেন। যখন আপনি কোনো কাজ করছেন, জবে যান, জবটা ওপেন করেন, যে কোনো একটা জব ওপেন করেন। আমরা তো এখন কাজ করব না, যে কোনো একটা জব ওপেন করেন যেটা আপনি করবেন না। বিটকয়েনের এটাই করেন, কারণ আমার কাছে বিটকয়েন নাই। রাইট বাটনে ক্লিক করে, আচ্ছা এই যে এমপ্লয়ার দেখতে পাচ্ছেন, ওই যে হ্যাঁ এখানে ক্লিক করেন। এমপ্লয়ারের উপরে ক্লিক, এমপ্লয়ারের প্রোফাইলটা চলে আসবে। উনি ওখানকার কলম্বিয়ার, সব চলে আসবে। আচ্ছা ম্যাম, এখানে একটা টাইমিং দিতে থাকে, আমাদের এই টাইমিংটার মধ্যেই কি কাজটা শেষ করতে হবে? হ্যাঁ, এইজন্যই তো সিক্রেট শিখিয়ে দিয়েছিলাম যে রাইট বাটনে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে স্ক্রল করে আসেন, এই যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, এটার পর থেকে যে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন থেকে রিকোয়ার্ড প্রুফ, মানে সে কি কি চায় সবটুকুকে কপি করবেন। এই যে বক্সের মধ্যে একটা বড় বক্স, এখানে না, হ্যাঁ এই বক্সের মধ্যে যা আছে এতটুকু কপি করে এই পেজটাকে কেটে দিবেন। আপনি তো মেইন পেজের মধ্যেই ওপেন করে ফেলেছেন, মানে সরাসরি ওপেন করেছেন। আমরা এটা করব না, আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন করব। গুড, নতুন ট্যাবে ওপেন করব। ট্যাবটাতে যাব, যাওয়ার সাথে সাথে একটু স্ক্রল করে ওই লেখাগুলোকে সব কপি করে ফেলেন। কপি করেন, কন্ট্রোল সি, এই পেজটাকে কেটে দেন। তাহলে কি হলো, আমার মেইন পেজে কাজটা রয়ে গেল। এখন আপনি একটা নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাড ওপেন করে ওখানে পেস্ট করে দেন। কাজটা কমপ্লিট করে ঘুরে এসে জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করতে বড় জোর আপনার 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, ধরে নিলাম 30 সেকেন্ড, এর বেশি তো সময় লাগবে না। একটা ইমেল আইডি, তাই না? জি ম্যাম, ম্যাম আমি হচ্ছে ফাতিমা শারমিন ম্যাম। ম্যাম আমি তো বলছিলাম যে ম্যাম যে ফেল করাতে তো এখন ম্যাম কাজ আসতেছে না ম্যাম। আপনি তো বলছিলেন যে ওই যে অ্যাকাউন্টটা ডিসেবল করে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য, এখন ডিসেবল কিভাবে করতে হয় আপনি বলবেন? আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম, ইউটিউব দেখলাম,
ওটা হচ্ছে মেল করতে হয় ওদের সাপোর্টে যে আমার এই অ্যাকাউন্টটা আমি রাখতে চাই না, ডিসেবল করতে চাই। তখন হচ্ছে ওখান থেকে আপনাকে ফ্রিতে মানে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, মেল করে দিবে আপনাকে যে তোমার অ্যাকাউন্ট ডিসেবল। বাট এখানে একটা প্রবলেম আছে যে আপনি যখন ডিসেবল করে দিচ্ছেন, অ্যাকাউন্ট করার সময় একটা লেখা ছিল না যে একজন ব্যক্তি, ওয়ান পারসন, ওয়ান আইপি, ওয়ান কম্পিউটার, ওয়ান অ্যাকাউন্ট। তখন হচ্ছে এটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে যে অ্যাকাউন্টটা আপনার এই কম্পিউটারে এই আইপির আন্ডারে ছিল এবং আপনার ইনফরমেশন। তো নেক্সট যখন আমি অ্যাকাউন্ট করব, ইনফরমেশন চেঞ্জ করে দিলাম, ফাইন, মেল আইডি সব চেঞ্জ করে দিলাম, তো আইপিও ধরে নিলাম চেঞ্জ, যে আমি ভিপিএন বা মোবাইল নেটওয়ার্ক দিয়ে ইউজ করলাম। বাট যখন কম্পিউটারে অন করব তখন যদি কোনো ইস্যুস হয়ে যায়, সেটার দায়িত্ব কিন্তু আমি নেব না, লায়াবিলিটি আমি নেব না। তো আপনি এখন একটা কাজ করতে পারেন, আপনি অ্যাকাউন্টটা কি কম্পিউটারে করেছিলেন নাকি মোবাইল ভিপিএন দিয়ে? ম্যাম মোবাইলে হটস্পটের মাধ্যমে ল্যাপটপে আমি হচ্ছে অ্যাকাউন্ট খুলি আর কি।